তাদের একটা পার্ট তাদের কাছ থেকে আসছে, আর কিছু আসছে হচ্ছে যে যারা হচ্ছে যে এখনো অনগোয়িং অনলাইন কোর্স চলছে আমাদের সারা মানে ন্যাশনাল ওয়াইজ আমাদের ওয়ার্ডে অনলাইন কোর্স চলছে, সেখান থেকে পার্টিসিপেন্ট আসছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ যারা ভিডিও অন করেছেন। So I will then move into the presentation, right? Before moving into the presentation, আমার just একটা প্রশ্ন ছিল যে আপনাদের সবারই তো এখানে স্টার্টআপ, রাইট? এসএমই কয়জনের আছে যদি একটু বলেন, মানে you can just raise your hand for SMEs. আচ্ছা, ঠিক আছে, আমরা while we discuss আমরা এটা নিয়ে ডিসকাস করবো, সমস্যা নাই। আচ্ছা, হ্যাঁ, রাসেল ভাই আপনার আছে? আচ্ছা, you can just write down in the message box যে আপনার কি SME নাকি স্টার্টআপ। আচ্ছা, we have 2 people with SMEs. All right, ঠিক আছে, আমার স্ক্রিনটা একটু দেখা গেলে বলেন কাইন্ডলি। হ্যাঁ, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? নট ইয়েট আপু, এখনো দেখা যাচ্ছে না, আমি শেয়ার করেছি। না, এখন আসছে। আচ্ছা, গ্রেট, ওকে, ঠিক আছে। সো আই থিঙ্ক আমাদের যে ফার্স্ট আন্ডারস্ট্যান্ডিংটা হবে সেটা হচ্ছে দ্য ফ্যাক্ট দ্যাট আমরা আসলে দেশে বসেই গ্লোবাল চিন্তা করতে পারবো। আমাদের পাটা কিন্তু ফার্স্টে যে দেশের বাইরে দিতে হবে এটা নেসেসারি না। সো ওই মেন্টালিটি নিয়ে আমরা যদি একটু আগাই আর কি। হ্যাঁ, তো এখন দেশে বসে আসলে কিভাবে, কেমনে, কেনই বা আমরা গ্লোবাল কিছু প্রবলেম সলভ করবো, অথবা হাউ ইজ ইট অ্যাকচুয়ালি গ্লোবালি স্কেলেবল, সেটা বোঝার যে 3টা ইম্পর্টেন্ট ব্যাপার আই হ্যাড ইন মাই জার্নি, সেটা আমি এখানে দিয়েছি। হ্যাঁ, তো বাংলাদেশে আসলে দুনিয়ার সব প্রবলেমই এক্সিস্ট করে, উইচ ইজ অ্যাকচুয়ালি দ্য গুড পার্ট। একদম যদি প্লেন বাংলা ভাষায় বলি, দ্যাট আমরা উই ক্যান লেভারেজ দ্য এন্টায়ার ফ্যাক্ট দ্যাট আমাদের দেশের কোনো প্রবলেমের অভাব নাই। হ্যাঁ, সো whatever we are solving as a startup অথবা এসএমই, আমাদের একটা প্রবলেম ইউনিভার্সালিটির ব্যাপার কাজ করে। সো যে চ্যালেঞ্জটা আর প্রবলেম স্টেটমেন্টটা আমাদের পিজিডেকে আছে অথবা আমাদের কাজের থ্রু দিয়ে আছে, যেটা আমরা বের করতে পেরেছি, সেখানে আসলে এই চ্যালেঞ্জটা গ্লোবাল স্কেলে কোথায় আছে এটা বোঝার কিছু রিসার্চ। ফর এক্সাম্পল, এভরি টাইম আমরা যখন গ্লোবাল বলি আমাদের ইনস্ট্যান্টলি মাথায় চলে আসে হচ্ছে ইউএস অথবা ইউকে, অ্যান্ড দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি দ্য কেস। হ্যাঁ, আমরা যখন গ্লোবাল বলছি, এনিথিং আউটসাইড বাংলাদেশ মেক্স সেন্স, অ্যান্ড ওইটা কিভাবে মেক সেন্স করবে সেটা আমি আরো ডিপ করবো ওয়াইল উই টক। টেক ড্রিভেন অ্যাডাপ্টেবিলিটি, আমি আসলে ডিপ টেক অথবা বিগ টেক অথবা ওই জার্গন টেকের যে ওয়ার্ড গুলো আছে ওটাতে যাওয়ার আগে আসলে কিভাবে আমরা টেক অথবা ডিজিটাইজেশনকে লেভারেজ করতে পারছি, সে খুব সিম্পল ভাবে যদি বলি, আমাদের যে কোনো একটা নর্মাল সার্ভিসকে যদি আমরা একটু করেও ডিজিটাইজ করি অথবা টেক ড্রিভেন করি, ওটার একটা টেকনোলজিকে অ্যাডাপ্ট করার ব্যাপার আছে। সো মানুষদের ইন্টারভেনশন কে কতটুক আমরা এফেক্টিভ বানাতে পারবো, যে মানুষের পাশাপাশি টেকনোলজিকে অ্যাডাপ্ট করলে আমাদের সলিউশনটা আরো কিভাবে বেটার হতে পারে, প্রবলেমটা আরো কিভাবে বেটার ভাবে সলভ করতে পারছি, এই আন্ডারস্ট্যান্ডিংটাও আমাদের মাথায় কাজ করছে। এখন টেকনোলজি এত অ্যাডভান্স হয়েছে যে আসলে দেশে বসে যে কোনো ধরনের টেকনোলজি প্ল্যাটফর্ম অথবা কি বলবো টেকনোলজি সার্ভিসেস অথবা সফটওয়্যার কিন্তু আমরা ইউজ করতে পারছি। আমাদের দেশের অনেক সফটওয়্যার আছে, স্যাস প্রোডাক্ট যেটাকে আমরা বলি, সফটওয়্যার সার্ভিস, ওটা বাইরেও ইউজ করা হচ্ছে, আবার বাইরের গুলো কিন্তু আমরা দেশে খুব ইজিলি ইউজ করতে পারছি। ব্রেন স্টেশন 23, মার্কো পোলো আছে, এরকম অনেক, তারপর সেলিস আছে, এরকম অনেক স্টার্ট আপ অথবা স্টাবলিশ বিজনেসেস আছে যাদের টেকগুলো আমরা ক্রস বর্ডার ওয়েতে ইউজ করছি। তারপর লোকাল ভ্যালিডেশন, গ্লোবাল অ্যাম্বিশন,
সামটাইমস আমরা মনে করি যে না, বাংলাদেশে করলে জিনিসটা বাংলাদেশেই কাজ করবে, বাট বিকজ এটা বাংলাদেশে কাজ করেছে, একটা পাইলটের মতন কিন্তু ব্যাপারটা লঞ্চ হয়ে গেছে যে সার্টেন সেট অফ প্রবলেম আমি বাংলাদেশের মতন একটা ডেমোগ্রাফিতে কাজ করাতে পারছি। হ্যাঁ, সরি ফর দ্যাট নোটিফিকেশন মাঝখানে। সো এখন যখন আসলে বাংলাদেশে কাজ করছে, বাংলাদেশে একটা সার্টেন ডেমোগ্রাফি আছে। উই হ্যাভ আ পপুলেশন অফ 175 million people. Dhaka itself has more than 25 million plus. I think it's also around 50 million plus actually. তো এরকম একটা টাফ মার্কেটে যদি এটা ফাংশন করতে পারে, তাহলে আসলে বাংলাদেশ ইটসেলফ ক্যান বিকাম আ টেস্টিং গ্রাউন্ড। তো আমি এখানে যেই আসলে এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলতে চাচ্ছি, যখন আমি আসলে আমার ল্যাব বিল্ড করছিলাম, আমি আসলে শিওর না আপনাদের মধ্যে কতজন আমার ল্যাবকে চিনেন জানেন, বাট ইটস অল আউট দেয়ার। এন্ড আমার ল্যাবের একটা মানে এলিভেটর পেজ হচ্ছে উই আর উবার ফর ডায়াগনস্টিক্স। ঠিক আছে? সো উবার ফর ডায়াগনস্টিক্স মডেলটা হচ্ছে ঢাকার যে কোনো প্রান্তে বসে আপনি টেস্ট করাতে পারবেন উইদিন হাফ অ্যান আওয়ার। আপনার পছন্দ মতন যে কোনো মেডিকেল ক্লিনিক অথবা ডায়াগনস্টিক সেন্টারে আমাদের প্ল্যাটফর্মে গিয়ে আপনি চুজ করতে পারতেন, প্লাস আপনি প্রাইস কম্পেয়ার করতে পারতেন। অ্যান্ড ওয়ান্স ইউ ডু ইট, একটা মেডিকেল টেকনোলজিস্ট আপনার বাসায় যেত, টেস্টটা করতো। উই হ্যাড আ কিট দ্যাট উই ডিজাইন্ড উইথ নেদারল্যান্ডস এম্বাসি, যেটা আসলে পেটেন্টের প্রসেসিং এর মধ্যে ছিল। অ্যান্ড ওইটা আমরা আপনাকে মনে করেন টেস্ট রিপোর্টটা সে উইদিন ফিউ আওয়ার্স দিয়ে দিতে পারতাম ইন ডিজিটাল কপি। সো আমরা কিন্তু ডেটাও বিল্ড আপ করছিলাম, উইচ উই আলটিমেটলি ওয়ান্টেড টু লেভারেজ অ্যাজ ওয়েল। মেবি নট ইনিশিয়ালি, আমরা চাইলে বলতে পারতাম যে আমরা বিগ ডেটা অ্যান্ড হেলথ টেকের ডেটা নিয়ে কাজ করতেছি, বাট ইভেনচুয়ালি জার্নি 2-3 বছর পর গিয়ে উই ওয়ান্টেড টু লেভারেজ ডেটা। সো ডেটা ড্রিভেন কিছু ব্যাপার তখন চলে আসছিল। তো আমার ল্যাবের যেই পর্যায়ে আই জয়েন্ড অ্যাজ দ্য হেড অফ গ্রোথ অ্যান্ড ইভেনচুয়ালি অ্যাজ দ্য পার্টনার, তখন আসলে উই ক্র্যাকড আ বিজনেস মডেল যে এরকম নিড আসলে B2B তেও নেওয়া যেতে পারে। যখন B2B তে আমরা নিয়েছি, আমরা একটা কোয়ার্টারে 16x গ্রোথ দেখতে পেরেছি মান্থ ওভার মান্থ। অ্যান্ড ওয়ান্স উই স ইট, আমরা কিন্তু তখন আমাদের ইনভেস্টমেন্ট রাউন্ডটা খুলতে পেরেছি, উইচ ওয়াজ দ্য সিড রাউন্ড। হ্যাঁ, 1.2 মিলিয়ন রেজ করার জন্য আমরা একটা সার্টেন ভ্যালুয়েশনে উই ওপেন্ড আওয়ার ইনভেস্টমেন্ট রাউন্ড। তার মানে আমার রেভিনিউ সাথে আমার ইনভেস্টমেন্ট রাউন্ডটা ওয়াজ রিলেটেড। অ্যান্ড দেন আমি ওটাকে যখন সিঙ্গাপুরে গিয়ে পিচ করেছি, আমি কিন্তু বাংলাদেশ মার্কেটের জন্য পিচ করতে গিয়ে জানতে পেরেছি যে এটা উইল ওয়ার্ক ভেরি ওয়েল ইন ইন্দোনেশিয়া মার্কেট, যেটা আমার থট প্রসেসেও তখন ছিল না। সো আই হ্যাভ হ্যাড ইনভেস্টার্স যেনারা এসে বলছে তুমি আমাকে এই সলিউশনটা দাও, এটার একটা প্রোডাক্ট মার্কেট ফিট আমি ইন্দোনেশিয়াতে জাকার্তাতে স্পেসিফিক্যালি রোল আউট করে দেখতে চাচ্ছি। সো আমাদের এখানে সলভ করে একটা 2-3 বছরের প্রবলেম কিন্তু খুব ইজিলি ওখানে ফিট করতে পারছি আমরা যে কোনো একটা মোডালিটিতে। সো এটা যখন আমি ডিপ করেছি, তখন আমি আসলে দেখতে পেরেছি যে পাঠাও এবং গ্র্যাবের যে ডাইনামিক্সটা আছে, গ্র্যাব ইজ দ্য সিমিলার কাইন্ড অফ প্ল্যাটফর্ম অফ পাঠাও, যেটা সিঙ্গাপুরে এক্সিস্ট করছে। এবং সিঙ্গাপুরে কিন্তু অন্য কোনো মানে উবারও কিন্তু নাই, উবার হ্যাজ বিন অ্যাকোয়ার্ড বাই গ্র্যাব ইন সিঙ্গাপুর। সো সাউথ ইস্ট এশিয়া ইটসেলফে কিন্তু পাঠাও এবং গ্র্যাবের এই লেসনটা লার্ন করার ব্যাপার আছে। এই রিজিওনাল এক্সপ্যানশনটাকে আমরা আসলে গ্লোবাল বলছি। আপনি যে বাংলাদেশ থেকে বের হয়ে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, ভিয়েতনাম মার্কেটের মধ্যেও স্কেল করবেন, দ্যাট ইটসেলফই কিন্তু হচ্ছে গ্লোবাল ওয়ে অফ থিঙ্কিং অফ সলভিং সিন্স ডে ওয়ান। সো আমার এই জিনিসটা আপনাদের মধ্যে ইনস্টিল করা সিন্স ডে ওয়ান, এটা আমি শেয়ার করছি ওই জন্যই আর কি, কারণ আমি তো অনেক পরে এসে বুঝতে পেরেছিলাম। সো আপনারা আপনাদের স্টার্ট আপে, আমি এখন একটু পজ নিব যেহেতু এটা নিয়ে আমরা কথা বলেছি, বিকজ আই হ্যাভ ফিউ কোয়েশ্চেন টু আস্ক। সেটা হচ্ছে আমাকে তো শোনা গিয়েছে রাইট, আমি যখন এগুলো ডিসকাস করছিলাম, রাইট? সো আমার আপনাদের কাছে একটু কোয়েশ্চেন আছে, আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, দেন আমরা প্রবাবলি মিউট করে এটা নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে আপনাদের এখানের মধ্যে কয়জনের আসলে স্টার্ট আপে, আমি কোয়েশ্চেনটা এখানে দিচ্ছি, লিস্ট 3 ফিচার্স অফ ইউর স্টার্ট আপ দ্যাট মেক্স ইট রিজনালি স্কেলেবল। সো প্রশ্নটা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশটাকে রিমুভ করে ফেলেন আপনার বিজনেস মডেল থেকে, এটা কি অন্য কোনো কান্ট্রিতে কাজ করতে পারবে? সে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্যাংকক, মানে থাইল্যান্ড, এসব জায়গায় কি কাজ করতে পারবে নাকি না?
যদি ইয়েস হয় তাহলে আপনার কি চেঞ্জ করা লাগবে, আর নো হলে আমরা আরেকটা ডিসকাশনে যাচ্ছি। আমি কি কোয়েশ্চেনটা এখানে দিব চ্যাট বক্সে? উইল দ্যাট বি ইজিয়ার? দাঁড়ান আমি কোয়েশ্চেনটা দিই। আমার আপু কথা কি আপনারা বুঝতে পারছেন? আমরা কি আনসার নিব নাকি হচ্ছে জাস্ট হ্যাঁ প্লিজ, লিখে আমি দিব? একটু আনসার নিতে চাচ্ছিলাম সো দ্যাট মানুষের আন্ডারস্ট্যান্ডিং। লাবিক কামাল ভাই হ্যান্ড রেজ করেছেন, প্লিজ। শিওর। সালাম আপা, শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, আমাদের স্টার্টআপটা উই আর কলিং ইট এন এনার্জি স্টার্টআপ কোম্পানি and we're working with আমাদের সামনে হচ্ছে একটা ব্যাটারি সোয়াপ নেটওয়ার্ক ফর 3-wheeler vehicles and 3 and 2-wheeler and পেছনে দুটো ফ্যাক্টরি, একটা ইভি বানাবে, একটা লিথিয়াম ব্যাটারি বানাবে। সো এবং সামনে বেসিক্যালি আমরা তো এখন একটা বড় এনার্জি লেড অ্যাসিড ব্যাটারি is a big problem worldwide, যেটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে সারা পৃথিবীতে। বাংলাদেশ is a bit behind in terms of how we embrace technology. So it's vital because efficiency, cost এবং আনস্ট্রাকচার্ড মার্কেট বাংলাদেশের কারণে এটা একটা বেশ বড় জায়গায় যাওয়ার সুযোগ আছে আমরা মনে করি। ব্যাটারিগুলো 8 ঘন্টা downtime for charging, and then once they charge all night, they're able to only drive it for 5 hours or 6 hours. So the swapping technology will give it the capacity to run for maybe 10-12 hours, making the income of the drivers if not double, 1.5 গুণ থেকে 1.5-2 গুণ পর্যন্ত ইনকাম পার ডে ইনক্রিজ করতে পারে। সো দিস ইজ আ প্রবলেম যেটা আমরা মনে করি সারা বাংলাদেশে না, শুধু পুরো সাউথ ইস্ট এশিয়ায় আসলে এনার্জি প্রবলেমটা প্রিভেলস ইন আ স্ট্রং ওয়ে, অ্যান্ড আফ্রিকান মার্কেটও আমরা দেখছি। সো আমরা এখন শুরু বাংলাদেশ যেভাবে আপনি বললেন অ্যাকচুয়ালি ওই ধারণার সাথে আমরা অ্যালাইন যে বাংলাদেশ ইজ এ টেস্টিং গ্রাউন্ড। এখানে যদি আমরা জিনিসটা কাজ করাতে পারি এবং ইনিশিয়ালি যদি ইফ উই গেট দ্য নাম্বারস উই হ্যাভ প্রজেক্টেড অ্যান্ড পাইলট, এখন পাইলট স্টেজে, এখন টেস্টিং ফেজে আছি, পাইলট স্টেজে ঢুকবো জুন থেকে। সো যদি এগুলো কাজ করে তারপরে মানে বাংলাদেশের সাথে সাথে প্যারালালি অন্য মার্কেট, সো প্রোডাকশন বাংলাদেশি হবে, and then we export all these stuff, the physical infrastructure from Bangladesh, and operation অন্য কোনো দেশের কোনো ম্যানেজমেন্ট কোম্পানির সাথে কোলাবোরেট করে এই ধরনের মানে এনার্জি ডিস্ট্রিবিউশন করা সম্ভব। Solution, Labik Bhai, because my question is very specific. I'm totally aligned, but before going into the two founders that I know in exactly South Asia-তে যারা এটা নিয়ে কাজ করছে, ইনফ্যাক্ট আমি একজনের সাথেই ছিলাম অ্যান্টলারের প্রোগ্রামে, and they got traction within a week. They got at least 3টা B2B agreements, and before আমাদের IC মানে আমাদের ইনভেস্টমেন্ট কমিটি কিন্তু 2-3 সপ্তাহের মধ্যে দাঁড়াতে হয়, they actually got traction, they got the money in, and they could stand with a very, very solid and robust pitch deck. So before going into telling who they are, how they are, plus recently একজন তো NVIDIAর সাথে actually একটা partnership করেছে. I also know the founder of that guy, but before going into who they are you talking about any company who's in the similar line of energy distribution and swapping? Yes, exactly, একদম আপনাদের এটা নিয়ে। But before going into that, আমার question আপনার কাছে স্পেসিফিক্যালি হচ্ছে, এখন আপনি বাংলাদেশকে আপনার বিজনেস মডেল থেকে রিমুভ করলে what are the 3 countries that you see expanding into? মানে আপনি মনে করেন টেস্টিং গ্রাউন্ডে বাংলাদেশ করলেন, বাট নেক্সট কান্ট্রিটা কোনটা হবে? That's my specific question to you. সোমালিয়া, নাইজেরিয়া, মানে আফ্রিকান কান্ট্রিজ মূলত, মানে দুটো আরো বেশি। I personally think it's actually Indonesia. না, ইন্দোনেশিয়া অলরেডি এক্সিস্ট করে এরকম operations exist করে। যখন ইন্দোনেশিয়াতে এক্সিস্ট করছে, and if you come in with a competition with a better price and better modality and better innovation, which you can do because you made it work in the most critical or toughest geography, which was Bangladesh or Dhaka, then you are actually giving them a very good competition. You already have a testing ground. সরি টু ইন্টারাপ্ট আপা, আমি ইন্দোনেশিয়ান মার্কেটটা স্টাডি করছি এবং আমার চাইনিজ পার্টনার যার সাথে আমি টেকনিক্যালি কোলাবোরেট করছি, ওরাই অলরেডি ইন্দোনেশিয়ান মার্কেটে এক্সিস্ট করছে। সো ওরা একটা এক্সিস্টিং, যেখানে ওদের মানে আমি যাদের সাথে কোলাবোরেশন করছি, সো আমার ইন্দোনেশিয়া ওদের মাধ্যমে বা ওদের সাথে ঢোকার সুযোগ খুব একটা আছে বলে মনে করি না, বিকজ ওরা আমার আগে থেকে এই জায়গাটাতে কারোর সাথে ঢোকার ব্যাপারটা becomes a question, strategic partnership. So if you see Blitzের business model, and আমাদেরটাতে ছিল হচ্ছে I don't remember their name, ওরা নতুন নাম দিয়েছিল EV something,
বাট আমার ওদের পিচ ডেক এন্ড আদার আছে এবং ফাউন্ডার্স গুলোকেও আমি চিনি। দে ডিড Okay. সামথিং ডিফারেন্ট দ্যাট অলরেডি এক্সিস্ট অ্যাজ আ ট্রেডিশনাল বিজনেস ইন ইন্দোনেশিয়া। সো ইন্দোনেশিয়ার একটা বড় প্রবলেম হচ্ছে ওদের কিন্তু পপুলেশন আমাদের থেকে অনেক বেশি, বাট ওদের ডিজিটাল অ্যাডাপ্টেশনটা ইজ বেটার দ্যান হোয়াট উই হ্যাভ। তো ওখানে আসলে Okay. কিছু আনট্যাপ মার্কেট আছে। So আমরা যখন স্যামট্যাম আর এটা স্যামট্যাম সমটা ক্যালকুলেট করি, তখন আমরা আসলে একটা আনরিয়ালিস্টিক ওয়েতে ক্যালকুলেট করি। এন্ড ওখানে যদি আমি 1% অথবা 1.3% মার্কেটও ধরতে পারি, আমার কিন্তু 100 মিলিয়ন ব্যবসা 5 বছরে হওয়া কোনো ব্যাপারই না। সো আমার চাইনিজ না, ওখানে জাপানিজরা থাকলেও আমার ঢুকে ব্যবসা করা সম্ভব বিকজ অফ দ্য ডেমোগ্রাফি, মানে হচ্ছে পপুলেশন এবং ডিজিটাল অ্যাডাপ্টেশনের যে ব্যাপারটা আছে, যেটা আপনি সোমালিয়া অথবা নাইজেরিয়ান মার্কেটে পাবেন না, বিকজ আগে আপনার মার্কেট রেডি করতে গিয়ে একটা হিউজ ইনিশিয়াল ইনভেস্টমেন্টের দরকার হবে। সো ওয়াই আচ্ছা। be capex heavy initially rather than leveraging your own revenue in a certain way, যেটা আসলে হচ্ছে the sustainable way of thinking business model কে নিয়ে। So এটা নিয়ে probably আমরা further আরো discuss করতে পারবো if we connect one on one after the meeting, and I can also connect you to those founders ওদের learning গত 2-3 বছরের কি করবে। That'd be fantastic. লার্নিং নিয়ে আগানোটা আর কি। আমরা সবসময় বাংলাদেশে মনে করি স্ক্র্যাচ থেকে ক্রিয়েট করতে হয়, but we can just lean over someone's good model and do No, 10 times absolutely, I agree. Absolutely, I Right. agree. তো ঠিক আছে, আই থিঙ্ক দিস ওয়াজ আ ভেরি গুড ডিসকাশন। মেবি ওটা থেকে আমরা আমাদের ফার্দার ডিসকাশন গুলো পরের টপিকসে করতে পারবো অথবা ওয়ান অন ওয়ান কানেক্ট হতে পারবো। থ্যাংক ইউ সো মাচ লাবিব ভাই ফর শেয়ারিং। সো আই উইল গো টু দ্য নেক্সট। আমাদের নেক্সটে দেখা যাচ্ছে কুমার বিশ্বজিৎ অ্যাপ ওশন থেকে। প্লিজ বিশ্বজিৎ ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম। আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছি। তো এটা বেসিক্যালি পুরোপুরি একটা ক্লাউড বেস সার্ভিস, যেখানে হচ্ছে কি ওয়েবসাইট বা অন্যান্য টেক ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন ইআরপি এই ধরনের সফটওয়্যার গুলো ডিপ্লয় করা যাবে। তো আমরা মূলত কিন্তু শুধু বাংলাদেশ না, মানে একটা গ্লোবাল মার্কেট নিয়ে কাজ করতেছি। কিন্তু মানে আমরা আসলে ভাবি নাই যে এক্সেপ্ট বাংলাদেশ আমরা নেক্সট কোন দেশ নিয়ে শুরু করব, কারণ এটা আমরা আসলে গ্লোবালি ওপেন করে দেব। এখানে আপনার আসলে অভিমত জানতে চাচ্ছি যে কিভাবে সো আই থিংক কুমার ভাই আপনার এখানে জিনিসটা খুব সিম্পল। আপনি ইআরপি টেক সলিউশন নিয়ে কাজ করতেছেন, তার মানে ইউ আর আ সফটওয়্যার। এক্স্যাক্টলি রাইট? You're providing software as a service, which means you are a SaaS. Exactly. So you are geography agnostic. Geography agnostic মানে আসলে আপনার কি কোন একটা কান্ট্রিকে স্পেসিফিক্যালি চুজ করতে হবে না কিনা, that becomes a question. Now আমি খুব I think এই জায়গাটাতে আমি আরেকটু যেটা আমার একটা প্ল্যান ছিল না, বাট আমার মনে হয় এটা আমার একটু দেখানো উচিত, so that আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, বিকজ এই জিনিসটা আমার অ্যান্টলারে অনেক বড় একটা লার্নিং ছিল, যে ব্যাপারটা সিম্পল কেমনে আবার ব্যাপারটা খুব স্ট্র্যাটেজিকও কেমনে। হ্যাঁ, সো আমি একটু যদি আমার স্ক্রিনটা শেয়ার করি, এন্ড আমার স্কেলারের যে পিচ ডেকটা আছে সেখানে আমি কিভাবে ইন্ডাস্ট্রি অ্যাগনস্টিক অথবা জিওগ্রাফি অ্যাগনস্টিক ব্যাপারটাকে শো করেছিলাম, বিকজ স্কেলার ইজ আ SaaS, রাইট? ইটস আ বিজনেস কোপাইলট। আমি যদিও এটা সিঙ্গাপুরে আমরা শুরু করেছি অথবা সাউথ ইস্ট এশিয়াতে শুরু করেছি, উই স্টিল হ্যাড আ ভেরি রোবাস্ট GTM প্ল্যান, মানে গো টু মার্কেট স্ট্র্যাটেজি, যেটা আমাদের আইসিতে এক্সপেক্ট করেছিল আর কি, যে তোমার কিন্তু সফটওয়্যার হলো খুব স্পেসিফিক্যালি কিভাবে গ্লোবাল মার্কেটকে ইউ ক্যান টাচ বেস, এটা খুব সুন্দর করে দেখানোটা ইজ ইম্পর্টেন্ট। সো আমি আপনাদের সাথে ইভেন্চুয়ালি এগুলো শেয়ার করবো, সো ইটস নট লাইক guys won't get access to my resources. So আমি জাস্ট আমার স্কেলারের পিচ ডেকের ওই পোর্শনটা যদি একটু দেখাই। হ্যাঁ, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। সো এখানে অনেক কিছুই আছে, বাট এই যে এই ডেকটা মানে এই স্লাইডটা আর কি। হ্যাঁ, সো দিস স্লাইড ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর ইয়োর বিজনেস, বিকজ আপনি যখন আপনার আইসিপি অ্যানালাইসিসটা করবেন, সেটা হচ্ছে এখানে একটু ডাউনলোড করার পর আমার ফন্টটা ওলট পালট হয়ে গেছে, বাট ইউ হ্যাভ টু ডু আ ভেরি ইন্টেন্সিভ আইসিপি অ্যানালাইসিস। হ্যাঁ, যে আপনি আসলে কাদের জন্য প্রবলেম সলভ করতে চাচ্ছেন। সো যেহেতু ইউর ইআরপি, তার মানে পিপল হু হ্যাভ টেক ড্রিভেন সলিউশন, বাট টেক ড্রিভেন ইটসেলফ ইজ নট এনাফ। আপনি কোন সেক্টরে কাজ করতে চান, ওই অ্যানালাইসিসটা করলে আপনি দেখতে পারবেন যে আপনার একটা ইনিশিয়াল গো টু মার্কেট আছে, যে বাংলাদেশ যদি হয়ে থাকে আপনি সাউথ ইস্ট এশিয়া, সাউথ এশিয়া চিন্তা করতে পারেন।
সেখানে আসলে আপনি কি কি চ্যানেলের থ্রু দিয়ে ওদের কাছে যাবেন? আপনি কি কোল্ড ইমেলস টেক্সট পাঠাবেন লিঙ্কডইনে, নাকি ইউ আর গোনা ইউজ সিআরএমস, অর আর ইউ গোনা লেভারেজ ইউর পার্সোনাল নেটওয়ার্ক, অর আপনি কি এক্সিস্টিং কিছু প্রবলেম ওদের যেখানে শর্টকামিং আছে অন্যান্য ERP সলিউশন, আর ওদের সাথে সার্টেন পার্টনারশিপে আপনি আগাতে চান না কিনা? ওয়ান্স ইউ থিঙ্ক অফ দ্যাট, আপনি দেখবেন আপনি ফেজ ওয়াইজ একটা GTM রোডম্যাপ নেক্সট 18 মাসের জন্য প্ল্যান করতে পারবেন। সো ইউ ক্যান হ্যাভ আ মান্থ ওয়াইজ স্কেলিং ফ্রম পাইলট টু ফুল মার্কেট লঞ্চ। ধরে নিতে পারেন যে আপনার এখন এই ব্যাপারটা হচ্ছে আমার একটা আসলে কল ছিল মাঝখানে, অ্যাপোলজিস। সো আপনি এটা তখন দেখতে পারবেন হচ্ছে যে you kind of have to think of your product, which is the ERP solution, at the same time যাদের জন্য সলভ করতেছেন, প্লাস at the same time আপনি আসলে রেভিনিউকে কেমনে আনতেছেন, এই তিনোটাই কিন্তু পাশাপাশি চিন্তা করে করে আপনার আগাতে হবে, which is why রিজন, ক্লায়েন্টস এবং চ্যানেলস একটা সাইড আপনাকে চিন্তা করতে হবে, আবার অন্যদিকে আপনি আপনার প্রোডাক্ট ডেভেলপমেন্টের ইটারেশনটা কেমনে হবে, যে আসলে যে প্রোডাক্টটা এখন দিচ্ছেন মার্কেটে মনে করেন নেক্সট 1 মাসের জন্য উইথ সে 10 কি বলে 10 ক্লায়েন্টস, সেখান থেকে যে লার্নিংটা আসবে সেটা কিভাবে বেটার করে আপনি নেক্সট 3, 6, 9 এবং 18 মাসের জন্য চিন্তা করতে পারবেন, along with conversion। এই ব্যাপারটা আপনি প্ল্যান করলে বুঝবেন যে আসলে ইউ ডোন্ট হ্যাভ টু র্যান্ডমলি চুজ কান্ট্রিজ, বাট ইউ ক্যান হ্যাভ আ ফেজ ওয়াইজ স্কেলিং। তো এই ফেজ ওয়াইজ স্কেলিংটা নিয়ে আমি ফার্দার ডিসকাস করব আমার আজকের প্রেজেন্টেশনে, সো দ্যাট আমরা হাই লেভেলে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে আমাদের। তারপর হচ্ছে সে মেবি ওয়ান অন ওয়ান আমি আপনার সাথে কানেক্ট হলে কুমার ভাই, আমি তখন আপনাদেরকে আরো বেটার গাইড করতে পারবো আর কি। বাট ব্যাপারটা সিম্পল, আবার ব্যাপারটা কমপ্লেক্সও হয়ে যায় যদি আপনি প্রপারলি স্কেল না করতে পারেন প্লেসমেন্টটা। ঠিক আছে? জি, ওকে, থ্যাংক ইউ ম্যাম। সো এখন সেকেন্ড পয়েন্ট যেটা আসলে আমি কথা বলতে চাই, ইফ আদার্স হ্যাভ কোয়েশ্চেন্স মেবি পরে নিব, বিকজ প্রত্যেকটা টপিকে মেবি আই ক্যান জাস্ট টেক 2 কোয়েশ্চেন্স টুডে, বাট পরে অফকোর্স উই ক্যান গেট ইন টাচ। সো এখন আই থিঙ্ক দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ আস সলভিং আ সার্টেন প্রবলেম যেটা গ্লোবালি এক্সিস্ট করে, তাহলে কেন গ্লোবাল ইনভেস্টার্স অথবা নিজেকে প্লেসমেন্ট করার সময় আমি শুধু বাংলাদেশকে সলভ করতেছি সেটা বলে সবাইকে অ্যাট্রাক্ট করতে হবে অথবা ভ্যালু ক্রিয়েশনটা করতে হবে। সো আমার আমার জার্নিতে একটা লার্নিং ছিল হচ্ছে ক্যাপিটাল পাওয়া হচ্ছে নিজেকে খুব স্ট্র্যাটেজিক্যালি প্লেস করা। সো বাইরে কিন্তু ভিসি মানি ছাড়া আরো অনেক রকমের ফান্ডিং স্টার্টিং ফ্রম সে গ্র্যান্ট অ্যান্ড আদার এক্সিস্ট। এখন সবকিছুতে অ্যাপ্লাই করা অথবা কোনো কিছুতে অ্যাপ্লাই না করা অথবা সুইট স্পটটা ফাইন্ড করাটাই হচ্ছে আমার মনে হয় একটা জার্নি ইটসেলফ। আমার মনে আছে আমি দ্য রিজন ওয়াই আই এম আ সিও ইজ বিকজ আমি আমার রেভিনিউকে সবসময় ফান্ড রেজিং এর সাথে কানেক্ট করি, যেটা আলটিমেটলি আমার কোম্পানিকে একটা ভালো ভ্যালুয়েশন দিতে বাধ্য। বাট বাংলাদেশি ফাউন্ডার্সদের মধ্যে আমি খেয়াল করেছি যে ওরা ভ্যালুয়েশন নিয়ে খুব অস্থির হয়ে যায় সিন্স ডে ওয়ান। বাট মাই প্রশ্ন টু দেম ইজ কেন? অস্থির হওয়া is nothing bad, but your revenue has to speak how much you want to raise and ultimately where do you want to see yourself 18 মাস পরে গিয়ে। ইম্প্যাক্ট ফান্ডিং এর টাকা দিয়েও যদি আমি একটা বেটার রেভিনিউ আনতে পারি সে 1 মাসের মধ্যে, তাহলে ওখানে আমি কতটুকু এফোর্ট দিব সেটাও ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমি তখন জেন্ডার লেন্স ইনভেস্টিং হোক অথবা ফিমেল লেড ফাউন্ডার নেটওয়ার্ক হোক, যেখানে সে মহিলা ফাউন্ডারদেরকে একটা সার্টেন কোটা সিস্টেমে ইনভেস্টমেন্ট দিচ্ছে, এগুলো বের করার কিছু ব্যাপার ছিল। এবং আমি এগুলো আরো স্পেসিফিক্যালি বলবো, আরো ডিপে গিয়ে বলবো, বিকজ আমার ল্যাব ওয়াজ মাই সেকেন্ড ভেঞ্চার উইচ ওয়াজ আ হেলথ টেক। বাট সেটার আগে আই ওয়াজ বিল্ডিং ভরসা, দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য টপ 29 সোশ্যাল বিজনেসেস গ্লোবালি, যেটার জন্য আমি গ্লোবাল ইউনুসেন ইউথ ফেলো। আমি সেটাকে সোশ্যাল বিজনেস হিসাবে ঠিকই শুরু করেছিলাম, বাট যখন আমি গ্লোবাল ইউনুসেন ইউথ ফেলোশিপ 8 মাসের প্রোগ্রামে ঢুকেছি, তখন সিটি ব্যাংক এবং গোল্ডম্যান স্যাক্স এর ডিরেক্টর যারা আছেন ইনভেস্টমেন্ট টিমে, ওরা আমার একটা ক্যাশ ফ্লো অ্যানালাইসিস দেখিয়ে বলেছে যে তুমি তো এখানে ভালো মার্জিনে ব্যবসা করতে পারবা। অ্যান্ড ভরসা কিন্তু ওয়াজ আ ম্যাচ মেকিং প্ল্যাটফর্ম মহিলা ওয়ার্কারদের জন্য। মানে আমি যে কোনো মহিলা ইনফর্মাল ইকোনমি, মানে আমরা যেটাকে বসতি বলছি অথবা বস্তি বলছি, সেখানকার মহিলাদেরকে বুয়া এবং গার্মেন্টস ওয়ার্কার না হওয়ার জন্য ওরা কি কি বেটার জব পেতে পারে অথবা নিজেদের ব্যবসাকে কেমনে বেটার করতে পারে সেটা আমি ম্যাচ মেকিং করতাম।
সে বাম্বলে যেভাবে ছেলে মেয়ের ম্যাচ মেকিং হয় সেভাবে আমি আসলে জব এবং একটা মহিলার ক্যালিবারকে ম্যাচ মেকিং করতাম, যেটা ওয়াজ আ টেক ড্রিভেন সলিউশন, and ultimately that came out through my 8 months journey with a fellowship program, along with আমার রেভিনিউ কত হবে না হবে। সো তখন আমি কতটুক টাকা না তুললেই না হয় টু হ্যাভ আ সার্টেন রেভিনিউ, সেই ক্যালকুলেশনটা জেনে গিয়েছিলাম অথবা বুঝে গিয়েছিলাম। এন্ড ইম্প্যাক্ট ফান্ডিং এ শুধু গ্র্যান্ট অথবা ইকুইটি দিবে না সেই জিনিসটা ম্যাটার করে না, এই ব্যাপারটাও ইজ ইম্পর্টেন্ট। ভেঞ্চার ডেটের ব্যাপারটা আমি অনেক পরে এসে জেনেছি। আমার ফ্যামিলিতে উই হ্যাভ ভেরি ট্রেডিশনাল বিজনেসেস, এন্ড ওখান থেকে আমরা ডেট অথবা লোনের যে কনসেপ্ট আছে ব্যাংক থেকে নেয়ার, সেটা খুব ইজিলি অনেকে আমরা জানি যে 3 বছর মার্কেটে থাকলে ট্রেড ফাইন্যান্সিং করলে, এসএমই ব্যবসা করলে তারপর গিয়ে কিছু লোনস অথবা কিছু বেনিফিটস ফ্রম ব্যাংক আমরা আনলক করতে পারি। বাট বিদেশে আসলে এত কিছুর দরকার নাই, স্পেসিফিক্যালি মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে। সো সিঙ্গাপুরে যখন আমি পিচ করেছিলাম, কমন সেন্স একটা পিচিং হয় এভরি কোয়ার্টার। আমার একজন এঞ্জেল ইনভেস্টর আছে, সে এক্স গুগল কমিউনিটির সাথে এটা করে। আমার ওই এক্সপিরিয়েন্সের পরই ওই রুম ফুল অফ পিপল যেখানে 80 জন ছিল সেখানে একজন ভেঞ্চার ডেট নিয়ে কাজ করছিল, এবং সে আমাকে বলছিল যে আমাদের সলিউশন মেবি হোয়াইট লেভেল হিসেবে যদি আমরা ইন্দোনেশিয়াতে রোল আউট করি তাহলে কিছু ভেঞ্চার ডেটের স্কোপ আমাদের জন্য খুলে যেতে পারে, যেটা আমার জন্য ওয়াজ আ নিউ কনসেপ্ট এন্ড আই হ্যাড টু স্টাডি এন্ড হ্যাভ দ্য আন্ডারস্ট্যান্ডিং অর নলেজ অফ কমিউনিকেটিং ভেঞ্চার ডেট নিয়ে উইথ দ্য ইনভেস্টার্স। সো এগুলো বুঝাটাও আসলে ইম্পর্টেন্ট, সো দ্যাট আই নো এক্স্যাক্টলি হাউ টু কমিউনিকেট উইথ the people who will give me the money, কারণ ওরা টাকা দিছে এবং এটাই ভালো জিনিস, নট নেসেসারিলি আমার ব্যবসা কি ভেঞ্চার ডেট রিকোয়ার করে না কিনা সেটা বুঝতে একটা ব্যাপার আছে। তো স্বাভাবিক, হেলথ টেককে আমি কোনোদিনও ভেঞ্চার ডেটের কথা চিন্তা করি নাই, বাট ওখানে যা যা স্কোপ এক্সিস্ট করে সেটা আমি কথা বলতে বলতে, নেটওয়ার্কিং করতে করতে এবং পড়ালেখা করতে করতে শিখতে পেরেছি। সো আপনাদের যদি কারো মনে হয় ইউ ওয়ান্ট টু গেট কানেক্টেড টু ওরকম টাইপের মানুষজন, আমরা ওটা নিয়ে ফার্দার ডিসকাস করতে পারবো। ব্লেন্ডেড ক্যাপিটাল কনসেপ্টটা খুব রিসেন্টলি এসেছে থ্রু বিনিয়োগ বৃদ্ধির একটা প্রোগ্রাম, যেটা ইম্প্যাক্ট লিঙ্কড ফাইন্যান্স একটা এনজিও আছে ওটার সাথে মিলে, রুটস অফ ইম্প্যাক্টের সাথে মিলে রোল আউট করছে বাংলাদেশে। সো ব্লেন্ডেড ক্যাপিটালের কনসেপ্ট গুলো হচ্ছে আপনি আসলে ডিফারেন্ট টাইপের ইনভেস্টমেন্টস সেফে রেজ করার একটা ব্যাপার আছে, আবার ক্যাশে নিবেন, আবার লিকুইডেট করবেন কতটুকু, ক্যাপ টেবিলে কতটুকু কি করবেন না করবেন, এগুলোর কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে। সিঙ্গাপুরে অনেকে ব্লেন্ডেড ক্যাপিটালকে আসলে সাপোর্ট করে বিকজ ইটস আ সেফ সর্ট অফ ইনভেস্টমেন্ট। এন্ড এখন আফটার ই ফিশারি, তারপর জিলিঙ্গোর যে ম্যাসাকার গুলো হয়েছে, স্পেশালি জিলিঙ্গো যেখানে তেমাসেক প্রায় 920 মিলিয়ন ইনভেস্টমেন্টস হেল্প করতে রেজ করেছিল, and they turned out to be a bluff. They have become a bit careful about the investment instrument they are using আর কি, but that is always একটা কনভারসেশনের পার্ট। আমরা মনে করি মানে ভিসি মানে হচ্ছে কোথাও গিয়ে পিচ করলাম অথবা বড় কেউ অথবা সামথিং লাইক দ্যাট, আর ওদিকে গ্র্যান্ট মানি নিয়ে বসে থাকলাম অথবা কি করবো $10,000 নিয়ে, এরকম একটা ব্যাপার। বাট এভরি ডলার কাউন্টস অনেস্টলি। আর এগুলো সবকিছু এক্সিস্ট করলে জানলেও একটা জায়গায় গিয়ে আমরা ধাক্কা খাই অথবা খেতে হয়, দ্যাট ইজ দ্য কমপ্লায়েন্স এন্ড গভর্নেন্স। সো আমাদেরকে ডে ওয়ান থেকেই অ্যান্টলারে যেটা শেখানো হচ্ছিল দ্যাট এভরিথিং নিডস টু বি আন্ডার ডিউ ডিলিজেন্স। আমার কতজন এমপ্লয়ি আছে, কত টাকা খরচ হচ্ছে, আমার পিএনএল এর কি অবস্থা না অবস্থা, আমি আসলে আমার ফাউন্ডারের সাথে কত পার্সেন্টে ব্রেক করতে চাচ্ছি, দ্যাট ইটসেলফ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন ইভেন বিফোর রেজিং এনি সর্ট অফ মানি, বি ইট গ্র্যান্ট মানি 5 লাখ টাকা, যেটা বাংলাদেশে আমরা ইজিলি কারো না কারো থেকে নিয়ে নিতে পারি, বিকজ এগুলো পরে গিয়ে অনেক প্রবলেম ক্রিয়েট করবে। সো এইসব জায়গাগুলো থেকে আসলে ভিয়েতনাম এন্ড ইন্দোনেশিয়ার ভিসি ফান্ডিং অ্যাট্রাকশনটা ইজ হায়ার বিকজ ওরা এগুলোতে অনেক এগিয়ে আছে, আগায় আছে। এবং আমি যখন এঞ্জেল সেন্ট্রালে পিচ করেছিলাম তখন যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছিল সেটা হচ্ছে ওইটাতে দে লেট ইউ পিচ ইন ফ্রন্ট অফ 20 এঞ্জেলস অ্যান্ড আপনি ওদেরকে $1,000 দিবেন, বাট ওই $1,000 ওরা আপনাকে দিয়ে দিবে আপনি ইনভেস্টমেন্ট রেজ করেন না করেন।
সো এরকম মডেল কিন্তু আমাদের দেশে নাই। ওরা ওই $1000 নেয়ার রিজন হচ্ছে অনলি সো দ্যাট ইউ শো আপ উইথ ফুল কমপ্লায়েন্স ওয়েন ইউ আর পিচিং টু দি এঞ্জেলস। আমাদের দেশে আমরা এঞ্জেল বলে এদিক ওদিক একটা মিটিং সেট আপ করে কোনো ক্যাপ টেবিল টার্ম শিট পিচ ডেক ছাড়া গিয়ে কথাবার্তা বলি, বাট দেয়ার দে টেক ইট ভেরি সিরিয়াস। আপনি ওই $1000টাও যে দিবেন সেটার আগেও কিন্তু আপনাকে 3 রাউন্ডস অফ সিলেকশনের থ্রু দিয়ে যেতে হবে, যেখানে আপনার একদম ডিসক্রিপটিভ রাইট আপ অফ বিজনেস অ্যানালাইসিস ক্রিয়েট করতে হবে। সো আমি একটু যদি আপনাদেরকে দেখাই দ্যাট আমার বিজনেস অ্যানালাইসিসটা কি দিতে হয়েছিল ফর এঞ্জেল সেন্ট্রাল, তাহলে আপনারা একটা আন্ডারস্ট্যান্ডিং পাবেন। ফর এক্সাম্পল এই যে দেখেন, আমার স্ক্রিন মনে হয় দেখা যাচ্ছে যেটা I was presenting. সো ইন্ডাস্ট্রি এন্ড সলিউশন স্পেসিফিক কোয়েশ্চেন আছে, হ্যাঁ। তারপর টিমের আন্ডারস্ট্যান্ডিং, আমরা ফাউন্ডাররা কিভাবে দেখা করেছিলাম, সব ধরনের এই কিউএনএ আমার আনসার করে ওদেরকে জমা দিতে হয়েছে, সেলস সাইকেল থেকে শুরু করে এভরিথিং। সো দিস ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, ইনভেস্টমেন্ট এন্ড হোয়াট নট, হ্যাঁ। তো এখন এই জায়গাটাতে আই ডোন্ট রিয়েলি হ্যাভ আ কোয়েশ্চেন ফর ইউ গাইজ, বাট আমি চাইবো আপনারা একটু চিন্তা করেন অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট কিভাবে আসলে মানে আমরা ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট মার্কেটটাকে ক্র্যাক করতে পারবো, ইনস্টেড অফ সেইং দ্যাট ও বাংলাদেশকে তো কেউ এখন ওদের হাইপোথেসিসে রাখছে না। একটা ছোট টুইক অথবা ছোট একটা জিনিস যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা আমাদের অফিসটা এস্টাবলিশ করি ইন সিঙ্গাপুর অর মালয়েশিয়া, এন্ড দেন উই হ্যাভ অপারেশনস রোলিং আউট ওভার হিয়ার। ওই জিনিসটা ইটসেলফ ক্যান গিভ ইউ আ হিউজ ডিভিডেন্ড ফর দ্য লঙ্গার রান। সো ওটাকে কিভাবে লেভারেজ করা যায় আপনারা একটু চিন্তা করবেন, আর পারলে ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ান স্টার্টআপ গুলোকে একটু বেশি স্টাডি করবেন, বিকজ ওদেরকে যদি আপনি রেপ্লিকেট করতে পারেন আপনি কিন্তু মার্কেট এন্ট্রিটা ইজি করতে পারবেন। সো দ্যাটস দেয়ার। এতটুকু পর্যন্ত কি কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, থাকলে আপনারা রাখতে পারেন, আমি এন্ডের দিকে নিব, সমস্যা নেই। আচ্ছা, থার্ড পয়েন্ট যেটা আমি আসলে আই ফাউন্ড ইট ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে সাস্টেনেবল অ্যান্ড টেক এনেবল গ্রোথ স্ট্র্যাটেজিস। আমরা অনেকে সাস্টেইনেবল বলতে যেটা বুঝাই হচ্ছে মানে হ্যাঁ গাছপালা, মানে অ্যাটলিস্ট আমার ইনিশিয়াল আন্ডারস্ট্যান্ডিং যেটা ছিল যে ও সাস্টেইনেবল মানে ইকো ফ্রেন্ডলি, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হতে হবে, এটা ওটা সেটা। বাট অনেস্টলি ইফ ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ড সাস্টেইনেবল, আমি মাঝে মাঝে আই গেট প্রিটি ম্যাড এট ইট, বিকজ মানুষ এটাকে ওভার ইউজ ওভার ইন্ডেক্স করে ফেলছে, রাইট ওয়েতে ব্যাপারটাকে লেভারেজ করছে না, আবার কেউ এটা নিয়ে চিন্তাই করছে না, বিকজ দে আর লাইক ও আমি তো এনভায়রনমেন্ট সেন্সিটিভ অথবা ক্লাইমেট সেন্সিটিভ নিয়ে কিছু নিয়ে কাজ করছে না, আমার এত সাস্টেইনেবিলিটি নিয়ে চিন্তা করার কি দরকার। বাট সাস্টেইনেবল ব্যাপারটা হচ্ছে দ্যাট হাউ ইউ ক্যান বি সেলফ সাফিসিয়েন্ট অর কিপ থিংস রোলিং এট দি এন্ড অফ দ্য ডে, লিভিং enough for my next step, next action or next generation, whatever that might be. So আমি যদি এমন ব্যবসা করতে পারি যেখানে আমি নিজে ডে ওয়ান থেকে এমন রেভিনিউ বানালাম যেটা 30% আমি নেক্সট মান্থে নিজের ব্যবসাতে ইনভেস্ট করে আবার বেটার করতে পারছি, তার মানে তো আমার এন্টায়ারলি ইনভেস্টমেন্টের উপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে না। ইউ উড বি ভেরি সারপ্রাইজ টু নো যে আমরা স্কেলারের মতন একটা ডিপ টেক কোম্পানি ডে ওয়ান থেকে ইনভেস্টমেন্টের উপর রেজ না করে আমরা আসলে কিভাবে নিজেরা $10,000 রেভিনিউ এনে ওটাকে ব্যবসাতে রিইনভেস্ট করে অ্যাটলিস্ট 1 বছর চালাই দেখতে পারি টু হ্যাভ আ ভেরি গুড ট্রাকশন ফর ক্লায়েন্টস এন্ড প্রোডাক্ট গ্রোথ, সেইভাবে আগাচ্ছি। We have had a lot of angel investors যারা আমাদেরকে টাকা দিতে চেয়েছিল। We have had a lot of opportunities to pitch in Silicon Valley as well. I myself have been teaching as a Stanford Impact Entrepreneur Fellow to 70 GSB graduates between the months of January to August, যেখানে ওনারা ফিনটেক, হেলথটেক, কনজিউমার টেক নিয়ে কাজ করছে, এবং ওরা কেন কিভাবে কেমনে ওটা ইউএস মার্কেটের বাইরেও কাজ করাতে পারবেন, দ্য রাইট কাইন্ড অফ ডেমোগ্রাফি, সেটাতে ওনাদেরকে গাইড করানো হচ্ছে আর কি। মানে আই এম ওয়ান অফ দেম এন্ড আই এম জাস্ট অনলি গিভিং 55 আওয়ার্স এই 6 মাসে। সো মুভিং ইনটু হিয়ার, আমাদের ডে ওয়ান থেকে আসলে টেক কোম্পানি মানে ফুল একটা
কমপ্লেক্স টেকনোলজি ক্রিয়েট করা, যেখানে এআই দিয়ে এটা ওটা করে ফেলবো, এন্ড আই হ্যাভ টু হায়ার এন এআই ইঞ্জিনিয়ার অর সফটওয়্যার ইঞ্জিনিয়ার যাকে অনেক টাকা দিতে হবে, তাই আমি ফান্ড রেজ করবো, নট নেসেসারিলি। টেক ইটসেলফ কিন্তু হিউম্যান রিলায়েন্সের সাথে ব্যালেন্স করে করে আপনি ওই যে ফেজ ওয়াইজ ব্যাপারটা নিয়ে চিন্তা করতে পারবেন। ওইটা আপনার বিজনেসে কতটুকু রেলেভেন্ট, আপনার কি এখন অ্যাপ বানানো দরকার নাকি ওয়েবসাইট বানানো দরকার, আর ওয়েবসাইটের কতটুকু না হলেই হয় না, ওই ডিজিটাইজেশন অ্যাঙ্গেলটাও চিন্তা করতে হবে। বিকজ তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কি ইম্প্যাক্ট ফান্ডিং তুলে এটার কি ওই টাকাটা নিয়ে কাজ করবেন, নাকি আপনি ভিসি মানি অথবা 6 মাসের একটা রাউন্ড খুলবেন। এই ব্যাপারগুলো কিন্তু সব কানেক্টেড। ফর এক্সাম্পল, ইউনিসেফ এর কিছু প্রোগ্রাম আছে যেখানে ওরা 150K গ্র্যান্ট হিসাবে দিয়ে দেয় ইফ ইউ হ্যাভ আ রিয়েলি গুড টেকনোলজি দ্যাট ইউ ওয়ান্ট টু বিল্ড। সেটা মেবি ইন্ডাস্ট্রি অথবা জিওগ্রাফি এগনস্টিক হতে পারে। তো আপনি কি ওই অ্যাপ্লিকেশনের প্রতি ইনক্লাইন্ড হয়ে অ্যাপ্লাই করবেন, নাকি আপনি বলবেন যে না, আমি আমার টেকনোলজি এখন 20% কমপ্লিট করবো, যেহেতু আমার ফ্রেন্ড ইজ দ্য সিটিও অথবা মাই কো ফাউন্ডার ইজ দ্য সিটিও, এবং ওটাকে একটা প্রোটোটাইপ অথবা এমভিপি লেভেলে, মানে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট লেভেলে আপনি এখন পিচ করবেন টু সে এঞ্জেলস অর ভিসি। কারণ কিছু ভিসিস আবার আপনাকে প্রি সিডে নিবে, কিছু ভিসিস সিডে নিবে। আবার এই ব্যাপারটাই ইজ ভেরি মাচ রিলেটেড টু আপনার মনে করেন জেন্ডার লেন্স ইনভেস্টিং, যেটাকে আমি লেভারেজ করতে পেরেছি। লাইক আই সেড দ্যাট আমি যখন গ্লোবাল ইউনুসেন ইউথ ফেলোশিপের প্রোগ্রামটা কমপ্লিট করছিলাম, তখন দুইটা জিনিস আমার সামনে ওপেন আপ হয়েছিল। একটা ছিল হচ্ছে বিকজ আই এম আ ফিমেল ফাউন্ডার এন্ড আই হ্যাড আ ফিমেল কো ফাউন্ডার অ্যাজ ওয়েল, আমরা একটা ইম্প্যাক্ট হাবের অ্যাডিডাসের সাথে প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পেরেছিলাম, যেখানে ওরা আমাদেরকে গ্র্যান্ট মানি তো দিয়েছেই, প্লাস অ্যাডিডাসের 20টা এমপ্লয়িজ 5টা গ্রুপ হয়ে আমাদের সলিউশনের 5টা এমভিপি নিয়ে কাজ করেছিল। সো অনেকেই বলতে পারে হ্যাঁ সোশ্যাল বিজনেস মানে তো হচ্ছে হ্যাঁ এনজিও কে একটু ব্যবসার মতন চিন্তা করা, এটা ওটা সেটা, লাইক তখন অনেকে এরকম কিছু রিমার্কস করেছিল। বাট বিকজ আই ডিড মাই স্টাডি অর রিসার্চ রাইট, আমি কিন্তু ওই ব্যাপারটাকে লেভারেজ করতে পেরেছি যে টেক সলিউশন কেমনেসে আমি অ্যাডিডাস এন্ড ইম্প্যাক্ট হাবকে দিয়ে করাতে পারবো। এন্ড আমার কিন্তু টাকা লাগেনি, উল্টা দে পেইড আস এন্ড দে গেভ আস 5 এমভিপিস, যেটা থেকে একটা নিয়ে আমরা কিন্তু আমাদের পরের বিজনেস মডেল নিয়ে কাজ করতে পেরেছিলাম। সো ইনস্টেড অফ মেকিং ওমেন মিট উইথ জবস, আমরা তখন মহিলাদের ব্যবসা কেমনে বেটার করা যেতে পারবে এসব জায়গায়, যেখানে মহিলারা $500 উপর পাবে, ইনফর্মাল ইকোনমির মহিলারা যারা আসলে $100 মতন পায় আর কি, সেইরকম একটা বিজনেস মডেল আমরা ক্র্যাক করতে পেরেছি। যেটা পরে আমাদের মেন্টর যিনি ছিলেন সিটি ব্যাংকে, লিবিয়া, she really appreciated it and she wanted to come in as an angel investor as well as an advisor. So এই ব্যাপারগুলো কিন্তু প্লেজ আ রোল, এগুলো খুব স্ট্র্যাটেজিক প্লেসমেন্ট। সো আমার স্কেলার আর ভরসার যে লার্নিং গুলো আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি, বিকজ I thought of business sustainability rather than sustainability as a fancy word for funding and market positioning. So আমার ডিজিটাল অথবা ডিজিটাইজেশন স্কেলিং এর একটা ব্যাপার ছিল, আমি ইম্প্যাক্ট ফাইন্যান্স কেও এখানে লিঙ্ক করেছিলাম, এবং অফকোর্স আমার এআই ড্রিভেন যে ব্যাপারগুলো আছে সেগুলো তো ছিলই আমার এমভিপি তে। স্কেলারে যেমন it's a business co-pilot, we are creating our own, we are kind of in the middle of আমাদেরটা ক্রিয়েট করবো নাকি এআই এজেন্ট লেভারেজ করবো, যেহেতু মানুষ এন্ড ডিপসিক চলে আসছে within just last 3 months. It has been a dynamic shift of market, but ভরসাতে we could like 4-5 years ago leverage digitization. তো এখানে আমি আপনাদের কাছে যে জিনিসটা একটু থ্রো করবো সেটা হচ্ছে আপনারা অনেকেই মনে করতে পারেন যে একটা স্টার্টআপের বটলনেক হচ্ছে ল্যাক অফ ফান্ডিং, বাট আসলে it's not having a clear GTM strategy and also আপনি আপনার অপারেশনস কিভাবে চিন্তা করতে চাচ্ছেন, how do you want to leverage it, and ফান্ডিংটা তখন আপনার মানে ফেজ ওয়াইজ আপনি ইন এন্ড আউট ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে করাতে পারবেন। সো আমি যদি আপনাদের সাথে ওয়ান অন ওয়ান বসার সুযোগ পাই, তখন আপনাদের বিজনেস অনুযায়ী, বিজনেস মডেল অনুযায়ী, প্ল্যান অনুযায়ী আমি আপনাদেরকে ফার্দার গাইড করতে পারবো। সো মুভিং অন টু দ্য ফোর্থ পয়েন্ট, সেটা হচ্ছে like I said, the GTM is extremely important.
and having a clear GTM will actually give you আপনি কি ধরনের ফান্ড রেজ করতে চান এবং কিভাবে আপনার ব্যবসা চালাতে চান, the operations itself. Not having revenue since day one. When I say day one, I mean business at day one phase, not like যেদিন ব্যবসা শুরু করছে সেই দিন, is not preferred, especially given এখন যে সিচুয়েশন আমরা আছি ওভারঅল সাউথ এশিয়াতে বলেন, ইউকেতে বলেন, ইউরোপে বলেন, সরি ইউএসএ তে বলেন, ইউকে তে বলেন। তো এখন ইন্ডিয়া, ইউএই, মালয়েশিয়া, সিঙ্গাপুর এই পাঁচটাকে আমি আসলে ডিফারেন্ট ক্যাটাগরিতে ফেলে কিভাবে কি কনসিডার করা দরকার সেভাবে ফেলেছি। তো my journey from building Bharosha and then being part of Amar Lab and then being part of Antler is important because আমি যখন ভরসার করছিলাম তখন যে প্রবলেম আমি সলভ করছিলাম সেটা বাংলাদেশে সলভ করা গেলেও ওই একই বিজনেস মডেলটা অ্যাপারেন্টলি মেক্সিকো অথবা পেরুতে they could have rolled out. That is a business proposition I got from a Canadian angel investor যখন সে আমার বিজনেস মডেলটা দেখেছে। আমার ল্যাবেরটা আমি আপনাদেরকে বলেছি সেটা আমি গিয়ে বের করতে পেরেছিলাম ফার্স্ট এ ইন্দোনেশিয়ান মার্কেট। সো ওই এক্সপিরিয়েন্স গুলো যখন আমি আমার অ্যান্টলারের অ্যাপ্লিকেশনে দেখিয়েছি যে অ্যাজ আ ফাউন্ডার আই হ্যাভ দ্যাট আন্ডারস্ট্যান্ডিং অফ সলভিং প্রবলেমস অ্যান্ড the model has been replicated over there or has been discussed অথবা investors আমার কাছে এসেছে to invest in this way. They could invest either in money plus strategic expansion or other instruments that exist. তখন Antler ওদের global যে নেটওয়ার্কটা আছে because they're in more than I think 20 countries, they kind of thought যে okay Antler সিঙ্গাপুরে ও এটা বানাইতে পারে ঠিকই, but because Antler এর কানেকশনের কারণে সে এটাকে মেবি মালয়েশিয়া রোল আউট করতে পারবে অথবা ইন্দোনেশিয়া রোল আউট করতে পারবে। সো আপনারা যদি মনে করেন আপনারা যে কোনো অ্যান্টলারে এখন অ্যাপ্লাই করতে চান, বিয়ের অ্যান্টলার ভিয়েতনাম, অ্যান্টলার মালয়েশিয়া, or even want to get connected to founders over there or want my help while applying, which I have been providing after I have been part of Antler. এই কত Antler UAE এবং ভিয়েতনামে I have gotten connected to for founders, I guess. It's very much doable. আপনি কিন্তু পাশাপাশি হ্যান্ড ইন হ্যান্ড বাংলাদেশ এবং ওই জায়গাটা করতে পারেন। হ্যাঁ, আমি করেছি and I have been successful in that. সেকেন্ড হচ্ছে Antler আপনাকে কমপ্লায়েন্স তো শিখাবে, বাট দুনিয়ার টেকনোলজিটা কোথায় আসলে সেটা আমি দেখতে পাবো। মানে বাংলাদেশে বসে মেবি আমরা একটা সার্টেন আমব্রেলা পর্যন্ত দেখতে পারছি, বাট ইফ ইউ আর পার্ট অফ সাচ প্রোগ্রামস দেশে বসেই আপনারা কিন্তু বুঝতে পারবেন যে টেকনোলজিটা আসলে কোথায় চলে গেছে। আমি স্ট্যানফোর্ডে পড়ানোর জন্য আমাকে কিন্তু ওখানে যাওয়া লাগছে না, আমার গ্লোবাল ইউনুস এন্ড ইউথ ফেলো হওয়ার জন্য কিন্তু আমার ইউএস যাওয়া লাগেনি। সিমিলারলি আমি সিঙ্গাপুরে যাওয়ার আগে কিন্তু কিভাবে সিঙ্গাপুর গিয়ে ইন্দোনেশিয়া আর আদার মার্কেটে ঢুকতে পারবো সেটা চিন্তা করেই গিয়েছি। সো চিন্তাটা কিন্তু এখন শুরু করা সম্ভব। সো ফর এক্সাম্পল what are the technology that say ওই ইভি ফ্লিটের জন্য কেউ একজন ইউজ করছে, ইআরপি আসলে কোথায় চলে গিয়েছে, সে ওয়াই কম্বিনেটরের 5টা কোম্পানি আপনি অ্যানালাইসিস করতে পারেন। ফর এক্সাম্পল আমরা যখন অ্যানালাইসিস করছিলাম ফর স্কেলার, চ্যাট জিপিটিও যে আমার কম্পিটিটর হতে পারে সেটাও কিন্তু তখন দেখানো হয়েছিল। ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে দেখাই আমার competitive analysis site, যেটা আমরা কোনোদিনও চিন্তা করি নাই যে OpenAI itself is in my competitive analysis, বাট এই অ্যানালাইসিসটা কিন্তু আমাদের করতে হয়েছে এবং আমরা বাংলাদেশ থেকে বসে এটাতে ভয় পাই, বাট এখানে ভয় পাওয়ারও কিছু নাই, অথবা it's nothing or not that big of a deal, plus this is the reality, আপনার ওই টেকনোলজির সাথে তাল মিলিয়ে কিন্তু আগাতে হবে। মেবি আপনি এখন ক্রিয়েট করতে পারছেন না, বাট if you have that in your pipeline plan of how and when to create, you will understand যে আপনার প্রোডাক্ট or সার্ভিস অথবা যেটা আপনি করতে চাচ্ছেন that will get much more better. এটা শুধু স্টার্টআপের ক্ষেত্রে না, এটা এসএমই এর ক্ষেত্রেও প্রযোজ্য, বিকজ আমি সিঙ্গাপুরে অ্যাটলিস্ট 20টা এসএমই চিনি ইন মাই ওমেন ইন টেক নেটওয়ার্ক, যেখানে মহিলারা সে
মাইক্রোসফট, আইবিএম এসব কোম্পানিগুলো ছেড়ে কাপড়ের ব্যবসাতে কিভাবে টেক ড্রিভেন সলিউশনকে ইন্টিগ্রেট করতে পারছে, ইট ইজ ট্রেমেন্ডাস। And every Thursday we had a meetup. We used to call it Thursday something. And ওখানে আমরা বসে আমরা female founders from say SMEs অথবা just break niche as consultants or startup founders আমরা মিলে এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করতাম। ম্যানুফ্যাকচারিং, তারপর হচ্ছে আপনার প্রিন্টিং ব্যবসা, তারপর হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন এন্ড কনস্ট্রাকশন, এইসব জায়গায় মহিলারা কিভাবে technological leverage করছে, these were all there. So maybe we can discuss it further while we get to know each other one on one. So এতটুকু পর্যন্ত কি কারো প্রশ্ন আছে? আমি আমার কি স্ক্রিন আটকে গিয়েছে? আমার এদিকে অ্যাকচুয়ালি আটকে গিয়েছে। জি আপনার আপু স্ক্রিনটা আটকে গেছে, বাট কারো কি কোনো কোশ্চেন আছে এতক্ষণ যে এগুলো বিষয় নিয়ে আপু দেখাইলো আর কি? হ্যাঁ মনে হচ্ছে কারো কোশ্চেন নাই। আচ্ছা হ্যাঁ আচ্ছা আছে, একজন আসছে, মোহাম্মদ মাহমুদুল হাসান, প্লিজ। আচ্ছা, আপুর কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপু যে বললো যে বাংলাদেশের বাইরে কোম্পানি এস্টাবলিশ করে নিলে সেক্ষেত্রে হচ্ছে যে অনেক লেভারেজ পাওয়া যায়, তো এই বিষয়টা যদি আর একটু খোলসা করে বলতেন। ওই যে ডিউ ডিলিজেন্সের ব্যাপারটা, সো আপনি আসলে স্লিক একটা প্ল্যাটফর্ম আছে, তারপর আমি কয়েকজনকে চিনি অ্যাজ ওয়েল লাইক ফিনোভা গ্রুপ এন্ড আদার্স। আপনি বাংলাদেশে বসে আপনার একটা হেডকোয়ার্টার কোম্পানি ওখানে বিটুইন $1,200 to $3,000 আপনি খুলতে পারবেন। And you don't have to operate in Singapore, but আপনার যে ইনভেস্টমেন্টস গুলো আসছে আপনি সেটা ওইখানের থ্রু দিয়েই নিতে পারবেন। ভেরি মাচ ডুয়েবল এবং ইটস মাচ মোর কি বলবো সেফ, সিকিউরড এন্ড কমপ্লায়েন্ট। সো আমরা অ্যান্টলারের যখন পার্ট ছিলাম, দিস ওয়াজ mandatory step for us to establish a company over there with a certain paid up capital. And ওটা করার পরে আমরা কি এখন ইন্দোনেশিয়াতে রোল আউট করবো না ভিয়েতনামে, না আমাদের ক্লায়েন্ট কি ইউএসএ তে বসে আছে, দ্যাট ডিড নট ম্যাটার। উই জাস্ট হ্যাড আ হেডকোয়ার্টার কোম্পানি ইন সিঙ্গাপুর। আবার হেডকোয়ার্টার কোম্পানি মানে এটাও না যে আমাদের প্রতিদিন স্যুট বুট পরে সকাল 9টা বাজে অফিসে গিয়ে বসে থাকতে হচ্ছে। We kind of had that leverage as well because of course it's a SaaS company. বাট আপনার SaaS কোম্পানি না হলেও যে কোনো একটা কোম্পানি হলে আপনি এটা করতে পারবেন। যেমন আমার ল্যাবে আমাদের কিন্তু রেজিস্টার্ড ছিল Singapore, which was the plus point for us to raise money from Singapore as well as think of having an expansion in say Indonesia as well. Because Indonesia তে যে এক্সপ্যানশনের কথা চিন্তা করছিলাম সেটা আমাদের একজন এঞ্জেল ইনভেস্টরই বলেছিল, সে একটা সার্টেন এঞ্জেল ইনভেস্টমেন্ট করেছিল এবং সে ওখানে একটা বড় এমএনসি কোম্পানি আছে, আমি নাম বলছি না, তাদের সাথে পার্টনারশিপে ওয়াইড লেভেলে রোল আউট করতে চাচ্ছিল তার কার্যক্রম for say 6 months. আচ্ছা আপু, ওটার সাথে আরেকটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে আপনার যে দেশের নামগুলো বললেন যে সিঙ্গাপুর আর মালয়েশিয়া, এরকম কি এই দুইটাতেই হইতে হবে নাকি এরকম একটা পুল আছে যে এই কয়টা দেশের মধ্যে হইলে ভালো হয়? আমি আসলে রেজিস্ট্রেশনটা সিঙ্গাপুর মালয়েশিয়ায় বলছে বিকজ দে আর দি ফাইন্যান্স হাব রাইট নাও। ওখানে ক্রস বর্ডার ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন গুলো ইজ মাচ মোর ইজিয়ার। আ লট অফ ইনভেস্টার্স ফিল সেফ, আ লট অফ ভিসিস দের হাইপোথিসিস হচ্ছে ওরা সিঙ্গাপুর অথবা মালয়েশিয়ান রেজিস্টার্ড কোম্পানিদেরকে ইনভেস্ট করতে চায়। সো হাইপোথিসিস গুলো জেনেই এক্সপিরিয়েন্স থেকে জেনেই আদার ফাউন্ডার্সদের সাথে কমিউনিকেট করে কিছু অ্যাডভাইজারদের সাথেও কমিউনিকেট করে আমি আপনাদেরকে এই দুইটা কান্ট্রির কথা স্পেসিফিক্যালি বলছি। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। লাবিক ভাই আপনার কি কোয়েশ্চেন ছিল? আপা, thank you. প্রথমত, I think I'm very impressed with your clarity and vision এবং যেভাবে ছোট জিনিসটা বোঝাচ্ছেন, আপনার এক্সপিরিয়েন্স আসলে আমাদের সবার কাজে লাগবে। যেই টপিকটা আমার প্রশ্ন,
আসলে একটা প্রশ্ন না, দুটো প্রশ্ন। এক হচ্ছে আমরা সাধারণত ফান্ড রেজ করার সময় লাটিক ভাই, আমি একটু আপনাকে আপনার কথা খুব বেশি ক্লিয়ার শোনা যাচ্ছে না, হয়তো বা অনেকে শুনতে মিস করতে পারে। একটা সেকেন্ড, আমি ব্লুটুথ হেডফোনটা তাহলে একটু খুলে ডিরেক্টলি ইয়ে করি। একটু কাইন্ডলি যদি ইয়ে করতেন তাহলে আর কি। এখন কি বেটার শোনা যাচ্ছে? হ্যাঁ জি ভাই, এখন আপা শুনতে পাচ্ছেন? হ্যাঁ। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা সবসময় আসলে একটা স্টার্টআপ চিন্তা করি যে কিভাবে আসলে ফান্ড ঢোকাবো বা কিভাবে আমি আসলে ইয়ে করব, কিন্তু বাংলাদেশ থেকে আসলে এক্সিট স্ট্র্যাটেজি মানে একটা ইনভেস্টর যখন প্রথম ইনভেস্ট করে ওর মাথায় থাকে যে আমি আসলে 5 বছর এক্সিট করবো বা 10 বছর, বা একটা শর্ট টার্ম বা একটা প্ল্যান থাকে, এবং আমরা জানি বাংলাদেশ থেকে টাকা বের করা অনেক জটিল। সো সেই ক্ষেত্রে এইটাকে হাউ আর ইউ লুকিং এট দিস এন্ড হাউ আর ইউ ডিলিং উইথ দ্য ইনভেস্টার্স, যে এই যে বাংলাদেশ থেকে টাকা বের করা, যে তারা যা ইনভেস্ট করবে ওটার রিটার্নটা কি হয়, সেটা 20% হোক বা হোয়াট এভার এক্স হোক, সেটা কিভাবে টাকাটা বের করবে, এটা নিয়ে প্রচুর কোম্পানি সমস্যা পড়ছে। বাংলাদেশে টাকা ঢুকাছে ঠিকই কিন্তু বের করতে পারছে না। দিস ইজ ওয়ান। And the second question is, I've been also thinking of registering my company outside Bangladesh, and I was thinking in the line of Dubai, যে দুবাইতে এস্টাবলিশ করে ওইটা ইয়ে করব, কিন্তু দুবাইতে করাটা ভার্সেস টু সিঙ্গাপুর মালয়েশিয়ার ব্যাপারটা কিরকম, এটা একটু আপনার পারসেপশনটা একটু জানতে চাই। আর আমার তো ফ্যাক্টরির ব্যাপার আছে, কারণ এখানে ইকুইটি ল্যান্ড ট্যান্ড আছে, শুধু সফটওয়্যার বা আইডিয়া বেস কোম্পানি হলে ইটস ভেরি ইজি টু রেজিস্টার। সো আমার এখানে যে আমি ফ্যাক্টরিটাকে, এটার ওনারশিপ আমি আরেক দেশে নিলে এইটার মানে ওই কোম্পানি যে ওনার, এইটা কিভাবে ওয়ার্কআউট করবো, কারণ এখানে তো ইটস এ লার্জ পিস অফ ল্যান্ড এন্ড আ ফ্যাক্টরি বিল্ডিং, এইগুলোর ওনারশিপ কিভাবে আমি আসলে একটা ফরেন কোম্পানির আন্ডারে নিয়ে যাব? আচ্ছা, সো I think these are some really good questions, and আমি কোয়েশ্চেন গুলো ভুলে যেতে পারি, বাট আমি মনে রাখার চেষ্টা করতেছি। তো ফার্স্ট হচ্ছে এক্সিট স্ট্র্যাটেজির যে কথাটা বলছেন। সো আই থিঙ্ক এক্সিট স্ট্র্যাটেজির একটা ভেরি ইম্পর্টেন্ট পার্টই হচ্ছে বাইরে রেজিস্টার করা। আপনি দেখবেন আমাদের দেশে যতগুলো স্টার্টআপ এখন আসে, ইনক্লুডিং শপআপ, পাঠাও, iFarmer, all of these guys have their registration or an office in Singapore. হ্যাঁ, আমার ল্যাবের জন্য যদি আমি বলি, তখন আমরা কিন্তু এক্সিট স্ট্র্যাটেজি নিয়ে চিন্তা করতে পেরেছিলাম, বিকজ উই হ্যাড অ্যান অফিস ইন বাংলাদেশ, we had an office in Singapore, we had operations in Bangladesh, but because we had an office in Singapore, we could opt to have operations in Singapore or other Southeast Asian markets. সিঙ্গাপুরে 5 মিলিয়ন মানুষের মধ্যে এরকম সলিউশন কাজ করবে না, বাট বিকজ সিঙ্গাপুর ইজ R&D হেভি অথবা টেকনোলজি নিয়ে অনেক কাজ করে, ওরা আমাদের সলিউশনটা নিয়ে গ্র্যান্ট প্রোভাইড করে গভর্নমেন্টের কিছু রোল আউট সাউথ ইস্ট এশিয়াতে করার জন্য এগ্রি হচ্ছিল, বিকজ ওখানে হেলথ টেক ইজ বুমিং। সো আই এম পার্ট অফ দিস হেলথ টেক নেটওয়ার্ক, যেখানে AWS এর যিনি হেড অফ লাইফ সায়েন্সেস আছে, ডক্টর চ্যারেন্স, আই এম ডিরেক্টলি কানেক্টেড টু হিম। সো উনি আমাকে এই ব্যাপারটা বুঝাচ্ছিলেন দ্যাট তুমি আসলে তোমার যে রিসার্চ এন্ড ইনোভেশনের পার্টটা আছে সেটা তুমি সিঙ্গাপুরে লেভারেজ করে তুমি তোমার সলিউশনটা ডিফারেন্ট কান্ট্রিতে রোল আউট করতে পারছো। তোমার কি তখন বাংলাদেশকে ছেড়ে দিতে হবে? নট নেসেসারিলি। বাংলাদেশে একটা সার্টেন ক্যাপাসিটিতে তোমার অপারেশনাল প্রফিটেবিলিটিতে সে ঢাকায় রোল আউট করবে, কারণ আমরা তো ঢাকা ছাড়া কোথাও আসলে রোল আউট করতাম না এট দি এন্ড অফ দ্য ডে। সো সিঙ্গাপুরে যখন আমরা রোল আউট করবো অথবা ইন্দোনেশিয়াতে রোল আউট করবো, তখন আসলে কোম্পানির একটা সার্টেন ভ্যালুয়েশন দাঁড়ায় যাবে, যেটা আমাদের আসতেছিল অ্যারাউন্ড 12 মিলিয়ন, and we could have planned an exit strategy through some of the VCs in that part, because they were not bothered তোমার কি এখন বাংলাদেশে অফিস আছে না ঢাকায় তুমি অপারেট করতেছো না, because it's a well established plan in Southeast Asia, be it in Singapore or be it in Indonesia. সো ওরা তখন ওইভাবে আমাদের সাথে কমিউনিকেট করতেছিল। আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে যেসব কোম্পানির কথা আমরা চিন্তা করছিলাম অফ গেটিং অ্যাকোয়ার্ড বাই অথবা হ্যাভিং আওয়ার এক্সিট স্ট্র্যাটেজি প্ল্যান, দোজ ওয়ার নট কিন্তু হেলথ টেক কোম্পানিজ অর বিগ কোম্পানিজ, দোজ ওয়ার বেসিক ডেটা কোম্পানি যারা ডেটা কিনতে চায়। এক সেকেন্ড হচ্ছে যারা আসলে হসপিটালের ডেটা ডিজিটাইজেশনকে ইনকর্পোরেট করতে চায়, মানে ক্লায়েন্টের অথবা পেশেন্টের ডেটা নিয়ে কাজ করতে চায়।
So that is something that got unlocked as well. তো এক্সিট স্ট্র্যাটেজি ডাজ নট অলওয়েজ ডিপেন্ড অন সে ভ্যালুয়েশন অথবা আপনি কত টাকা এটাকে বিক্রি করছেন, বাট কাদের কাছে আসলে কিভাবে করতে চাচ্ছেন সেটা অ্যাজ ওয়েল। এবং এটা আমাকে ওখানকার কিছু ইনভেস্টার্স এবং যারা ফিল্ডে কাজ করছিল ওভাবে গাইড করেছিল। তো আপনার ক্ষেত্রে আপনার ফিল্ডের অনুযায়ী ওভাবে আমরা একটা ডিটেইল ডিসকাশন করতে পারি। Because I think that is very much related to আপনার যে ফ্যাক্টরি এস্টাবলিশমেন্টের কথাগুলো আপনি বলছেন যে ইভি ব্যাটারি গুলো নিয়ে কাজ করছেন অথবা এনার্জি রিসাইক্লিং এর যে ব্যাপারগুলো করছেন, বিকজ ওয়ান্স ইউ গেট সার্টেন ইনভেস্টমেন্টস ইন দিস সার্টেন ওয়েজ আপনার কিন্তু অলরেডি এক্সিস্টিং কিছু দেখবেন এরকম অ্যাসেট ক্রিয়েট করার জন্য ওয়েজ থাকবে। They might actually give you, say Temasek actually has a fund on energy efficiency and EV, and Temasek এর এটাই কিছু রুল আছে যে আপনি টাকা পয়সা পেলে আপনি ওখানে ফ্যাক্টরি কোনগুলো কিভাবে কি কাজ করবেন না করবেন রিসার্চের আওতায় চলে আসবেন না আসবেন ওরা কিন্তু বলে দিবে। তো আপনি এখান থেকে আসলে ট্রান্সফার করবেন না, আপনার এটাও থাকবে আর কি। সরি আপা একটু ইন্টারাপ্ট করছি, মাসেক ব্যাংকের কথা বলছেন? না, Temasek company, it's the largest agency in Singapore, Temasek. So Temasek আসলে Zilingo কেও ইনভেস্ট করেছে। Zilingo locked the 950 million round, so Sequoia and Temasek মিলে ওদেরকে ইয়ে করেছে। Temasek has a lot of ex-Sequoia as well, so they came to give a presentation when we were there in Antler. So আসলে এগুলো হচ্ছে আমার ল্যাবের লার্নিং। এই লার্নিং নিয়ে যখন আমি সিঙ্গাপুর অ্যান্টলারে গেলাম, কথাবার্তা বলতেছিলাম কোম্পানি ফরমেশন এন্ড অল দিস থিংস, তখন আমার ভিসি ওখানে আমাকে রুফাস ডিরেক্টলি বলেছে, why are you thinking of exit strategy? তুমি ব্যবসা শুরু করছো এখন একদিন হয়েছে, 2 দিন হয়েছে, 1 বছর হয়েছে, তোমার ব্যবসা কে অ্যাকোয়ার করবে, কততে অ্যাকোয়ার করবে, কত মিলিয়ন ভ্যালুয়েশনে করবে সেটা তুমি এখন কেন চিন্তা করতেছো? তখন হি গেভ আস আ সেট অফ কোয়েশ্চেনস। একটু ক্ল্যারিফাই করবো আপা, প্রশ্নটা অন্যদিকে ঘুরে গেছে। এক্সিট স্ট্র্যাটেজি বলতে দুই ভাবে ভাবতে পারি। আমার এক্সিট স্ট্র্যাটেজি যে আমি আসলে 10 বছর ব্যবসাটা করে কথার কথা 150 কোটি টাকা নিয়ে বের হয়ে যাবো, কথার কথা। আর আরেকটা হতে পারে যে আরেকজন ইনভেস্ট করবে $1 মিলিয়ন, 10 কোটি টাকা, ওরকে আমি কত কোটি টাকা এক্সিট, কত বছরে এক্সিট দিব, আমি সেটার কথা বলছিলাম, আমার নিজের এক্সিটের কথা বলছিলাম। এটাই আমি বলতেছি আপনাকে, এই কথাটাই তখন আমাকে অ্যান্টলারে এসে বলতেছে যে তোমাকে তো চিন্তা করতে হবে না তোমার থেকে আমি কখন এক্সিট চাচ্ছি, বিকজ আমি তো তোমার থেকে ওটা 10 বছর পরে কিভাবে হবে 3 বছর পরে গিয়ে কমিউনিকেশন করব, কারণ ও তো ভিসি, ওর মাথায় তো অলরেডি আছে ও 10 বছর পর কোন কোন কোম্পানি এখান থেকে নিয়ে কততে এক্সিট করবে, রাইট? সো আমার তো এটা নিয়ে চিন্তা করা লাগতেছে না। আমার যেটা চিন্তা করা লাগতেছে, আমি নেক্সট 5 বছরে 100 বিলিয়নের ব্যবসা করতে চাই, কারণ আমি $1 বিলিয়ন ইউনিকর্ন করব। সো আমি কি ওটা করতে পারবো না কিনা, যেহেতু আমার কো-ফাউন্ডার ইজ দ্য নেক্সট প্রাইভেট ইকুইটি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য নেক্সট গুগল, হি হ্যাড আ সার্টেন আন্ডারস্ট্যান্ডিং অফ আমাদের আসলে কতটুক রেভিনিউ আনলে, কতটুক ইনভেস্টমেন্ট কোন সময় আনলে, কতটুক ভ্যালুয়েশন আমরা দাঁড় করাতে পারবো 1 বছরের পর এবং কতটুক ডাইলুট করা উচিত না, সেটার আমরা একটা ক্যালকুলেশন করছি, which might or might not be aligned with Antler. Because ওটা আমাদের হেডেক না, বাট Antler 10x রিটার্ন চাচ্ছে আফটার সে 5 ইয়ার্স। মেবি আমরা Antler কে 10x রিটার্ন নাও দিতে পারি, বাট আমরা কিন্তু একটা 500 মিলিয়নের ব্যবসা 5 বছরে দাঁড় করাতে পারবো। 5 বছর না হলেও 7.5 ইয়ার্স এ পারবো। সো দেয়ার ওয়াজ আ বেস্ট কেস সিনারিও অ্যানালাইসিস, ওয়ার্স্ট কেস সিনারিও অ্যানালাইসিস। এখন ওটাকে আমি একজন এআই পিএইচডি করতেছে ইউনিভার্সিটি অফ টরন্টো, তাকে দিয়ে অ্যাকোয়ার করাবো টু মাইক্রোসফট, নাকি আমি ওটা আমার যারা ক্লায়েন্ট আছে তাদের সাথে ব্যবসা করে রেভিনিউ এনে করাবো, নাকি আমার রেভিনিউ মাত্র 10% থাকবে অফ সে আমার মাসে যতটুকু আমি আমার জিএমভি দেখাতে যাচ্ছি অথবা ইনভেস্টমেন্ট ওয়েস্ট করতেছি। মানে এই ব্যাপারগুলো কাজ করছে, এগুলোর উপর আমরা কাজ করছি, এগুলো আমাদের রেডি ছিল টু হ্যাভ আ কনভারসেশন অন দি আইসি ডে উইথ আওয়ার ভিসিস। আপা দ্বিতীয় প্রশ্নটা ছিল, এটা ক্লিয়ার বুঝলাম, একটা ধারণা পাইলাম। দ্বিতীয় প্রশ্নটা ছিল যে আমি যেহেতু ফ্যাক্টরি, ইটস নট অ্যান আইডিয়া বেসড মানে স্টার্টআপ অনলি, বিকজ এটার পিছনে ইকুইটি আছে, ফ্যাক্টরি আছে, ল্যান্ড আছে, সো কথার কথা আমি 30 টাকা ইনভেস্ট করলাম এখানে, হ্যাঁ, ওভারঅল ব্যবসার সাইজ আমি 100 টাকা হেভি বিজনেস আর কি, অপারেশনাল হেভি। এখানে ইউজুয়ালি মার্জিন আপনার কতটুকু থাকে? 18% এর কম থাকে না? আমার মার্জিন, হ্যাঁ, আমার দুইটা সাইড তো, দুইটা মিলায় আমার মার্জিন ইজ নিয়ারলি অ্যাবাউট, EBITDA ইজ অ্যাবাউট 50% এর কাছে, ইটস আ মার্জিন ইজ কোয়াইট হাই। EBITDA কিন্তু ইজ আ ডিফারেন্ট থিং। আপনাকে জাস্ট ডে টু ডে ব্যবসার মার্জিন কত থাকে, সে মান্থ টু মান্থ? 35, 35। I think it will be around 22, আপনি একটু চেক করেন। 35 কিন্তু তাহলে তার মানে you do have a very digitized heavy business. সো আপনি মনে করেন ওয়ান টাইম কেপেক্স ইনভেস্টমেন্ট করে ফেলছেন, সেটা আসলে আপনার ব্যবসা তার কোনো এফেক্ট ফেলতেছে না, কাজ if you are in 35 আর কি।
বুঝছেন? আপনি যে কেপেক্স এর ব্যাপারটা বুঝতে যাচ্ছেন। These are still projections কারণ আমি তো এখনো টেস্ট ফেজে আছি। তাহলে এটা নিয়ে আমরা একটু ওয়ান অন ওয়ান বসি, কারণ আই ফিল লাইক এটা তো অনেক কনভারসেশন that would be helpful, but আমার প্রশ্নটা ছিল ইয়েতে যে আমার ক্যাপিটাল হেভি ইনভেস্টমেন্ট এখানে আমি ওনারশিপটা বাইরে রেজিস্টার করাইলে সেটা কিভাবে আমি এইটার ওনারশিপ বাইরে দেখানো সম্ভব, কারণ তখন তো আমার টাকাটা বিদেশ থেকে ঢুকতে হবে। কেপেক্স যদি দুই ভাবে ম্যাটার করে, আপনি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করে ফ্যাক্টরি করে টোরে আপনি সেখান থেকে যে টাকাটা আনতেছেন সেটা ব্রেক ইভেন আপনি 3 মাসে নিয়ে আসতে পারবেন। এক সেকেন্ড হচ্ছে আপনি ক্রেডিটে ব্যবসা করতেছেন নাকি না, which is the trade financing. সে আমাদের ডিস্ট্রিবিউশন ব্যবসাতে আমার ফ্যামিলির মাছের ডিস্ট্রিবিউশন ছিল, আপা ওয়াজ ইন দেয়ার, আপা পাস্ট ওয়ে। তো ওখানে আসলে প্রতি মাসে 20 লাখ টাকা আমরা রোল করলেও 20 লাখ টাকা মার্কেটে রয়ে যাইতো। আপনার কি ওইভাবে কেপেক্স হেভি নাকি না সেটাও বুঝতে হবে। সেটা হলে কিন্তু আপনার তখন বিদেশে আপনার ডাবল ব্যবসা করতে হইতেও পারে, বিকজ তখন এখানে একটা মার্কেটে ক্রেডিটে টাকা রয়ে যাবে, এরকম একটা ব্যাপার আছে। বাট আবার মনে করেন আপনি ফ্যাক্টরি ট্যাক্টরি করার পর আপনার মাসে মাসে একটা সার্টেন টাকা চলে আসতেছে যেটা আপনি 3 মাসে উঠে ফেলতে পারছেন, তখন তো আপনি আর কেপেক্স হেভি না। তো তখন আপনাকে এটা ম্যাটার করে না যে আপনি কি 4টা ফ্যাক্টরি করছেন, বাংলাদেশে 2টা করছেন না বিদেশে 2টা করছেন, আপনার তো ব্যবসা ভালোই যাচ্ছে। তো এই ব্যাপারটা বোঝার জন্য অথবা এটা নিয়ে ফার্দার ডিসকাস করার জন্য আসলে আমার ওয়ান অন ওয়ান বসা লাগবে, বুঝছেন? বুঝছি। I'm very looking forward to that সুযোগ থাকলে সেটা। ঠিক আছে। আর আমার তো স্টার্টআপের ব্যাকগ্রাউন্ডটা আপনারা জানেন, আই হ্যাভ হ্যাড এক্সপেরিয়েন্সেস ওয়ার্কিং ইন ইউনিলিভার এন্ড আদার প্লেসেস অ্যাজ ওয়েল, হুইচ ইজ ওয়াই সে এফএমসিজি ব্যবসা অথবা সে প্রায় 10 কোটি না 12 কোটি টাকার ব্যবসা আমি প্রতি মাসে দেখতাম আর কি, উইথ সে অ্যাট লিস্ট 105% অ্যাচিভমেন্ট। সো হুইচ ইজ ওয়াই আমার সেলস এবং অপারেশনের আন্ডারস্ট্যান্ডিং ইজ অফ আ সার্টেন লেভেল, রিয়েলিস্টিক লেভেল বলবো আর কি, আই উড নট গুড অর ব্যাড ওরকম কিছু না। আচ্ছা, অন্যদের প্রশ্ন থাকলে আমরা ওগুলো পরে প্রবাবলি উই ক্যান টাচ বেস। আমি একটু ফাইনাল ইয়েতে যেতে পারি। আমার একটু ল্যাগ করছে ল্যাপটপ। আমার কি প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে? জি আপু, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখন অনেক তো কাজকর্মের কথাবার্তা আমি বলছি যে আচ্ছা ব্যবসাকে কিভাবে কিরকম করে চিন্তা করা যেতে পারে, ব্যবসা কি ম্যাটার করে না করে এন্ড হোয়াট নট, এন্ড ভেরি টেকনিক্যাল কথাবার্তা। বাট আমার ওগুলোর পাশাপাশি যেটা নিয়ে আমি আসলে আমার জার্নিটা শুরু করেছিলাম, এন্ড লাবিক ভাই আরেকটা জিনিস জিজ্ঞেস করছিল আবার দুবাই, সেটা আমি I missed out, but Dubai is something actually I'm thinking, and I will probably inshallah be traveling as well before going to Singapore, is because I have got into the world of tech sales right now, right? And tech sales are একটা big part is actually Dubai as well. So ওইটা, and when I say Dubai, I don't mean Saudi Arabia, I don't mean Abu Dhabi. So let's be very specific when we talk about geographies as well. UAE একটা ব্যাপার, দুবাই একটা ব্যাপার, আবুধাবি একটা ব্যাপার, সৌদি আরবিয়া একটা ব্যাপার। আবার ওদিকে সিঙ্গাপুর যেরকম, ওটার সাথে কিন্তু মালয়েশিয়া ভিয়েতনামের কোনো মিলই নাই। সিঙ্গাপুর কিন্তু পুরো একটা ডিফারেন্ট কাইন্ড অফ ডেমোগ্রাফি। সো ওটার একটা স্টাডি আছে আন্ডার লাইট স্পার্ক নাকি লাইট সামথিং, আমি ওটা আপনাদের সাথে শেয়ার করবো, ওটা ডকুমেন্টেশনটা আমার আছে, যে সিঙ্গাপুরের ডেমোগ্রাফি অথবা আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম হোয়াট সাউথ ইস্ট এশিয়া অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস। সো ওগুলো আমাদেরকে অনেক অ্যানালাইসিস করে চিন্তা করে আমাদের ব্যবসা কোথায় এস্টাবলিশ করবো অথবা কি ব্যবসা নিয়ে কাজ করবো, টেকনোলজির কোনটাকে লেভারেজ করবো, প্লাস কোথায় ইনিশিয়ালি রোল আউট করবো, যা পিজিটাকে দেখতেছেন ওগুলো ওখান থেকে আসছিল। তো এগুলোর উপরে যে ওভারআর্কিং ব্যাপারটা আছে সেটা হচ্ছে একটা ফাউন্ডারের মাইন্ডসেট এবং লিডারশিপ ফর গ্লোবাল গ্রোথ। তো আমি নিজেকে সবসময় আসলে, আমি পড়ালেখা করেছি ব্র্যাকে, আই গ্রিউ আপ ইন চিটাগং, আই মুভ টু ঢাকা 10-12 বছর আগে যখন আমি ব্র্যাকে ভর্তি হয়েছি। আমি নিকেতন চিনতাম না, আমি বনানী গুলশান নাথিং, হ্যাঁ আমি ব্র্যাকের হোস্টেলে থাকতাম এবং আমি প্রতিদিন আপনার রিক্সা করে যখন ব্র্যাকে যেতাম, আমি রিক্সাওয়ালা মামার সাথে কথা বলে বলে যেতাম এবং আমার ভরসার যে পুরো স্টাডিটা করাইলের উপর, বসিলা এবং রায়ের বাজারের উপর, ওই কনভারসেশন গুলো থেকে আসছে, which was like say back in 2015, right? তো ওই সময় থেকে আমি নিজেকে চিন্তা করতাম অ্যাজ আ গ্লোবাল সিটিজেন। কেন চিন্তা করতাম? কারণ আমার স্কুল আমাকে একটা আন্ডারস্ট্যান্ডিং দিয়েছিল যে না, তুমি বাংলাদেশে চিটাগং এ পড়ো, তুমি হার্ভার্ডে গিয়ে কথা বলতে পারবা, চিন্তা করতে পারবা, এটা তুমি স্বপ্ন দেখতে পারো। তুমি যাবা নাকি যাবা না সেটা পরের ব্যাপার, বা স্বপ্ন দেখতে কোনোদিনও বন্ধ করে নাই, যেটা আমরা অনেকে আসলে নিজেদের জন্য নিজেরাই ব্যারিয়ার ক্রিয়েট করে ফেলি।
সেকেন্ড হচ্ছে ব্র্যাকে যখন আমি ভর্তি হচ্ছিলাম, আমার একজন ফ্যাকাল্টি ছিলেন, উনি আমাকে এক্সট্রিমলি ইন্সপায়ার করেছে আমার এই ফিল্ডে আসার জন্য, যে তুমি আর্কিটেক্ট হয়ে আসতে কয়জন আর্কিটেক্টের বাইরে সাথে কথা বলেছো, বিকজ আই স্টাডিড আর্কিটেকচার, আই হ্যাভ আ হিউজ ডেপথ আন্ডারস্ট্যান্ডিং অর নলেজ অফ ডিজাইন। হ্যাঁ, বাট ডিজাইনকে যখন আমি টেকনোলজি আর বিজনেসের সাথে মার্জ করেছি, হিউম্যান সেন্ট্রিক ডিজাইনের যে ব্যাপারটা আছে স্টার্ট আপ জার্নিতে, একদম আইডিয়েশন থেকে রোল আউট অথবা প্রোটোটাইপিং, সেই দরজাটা আমি খুলে ফেলতে পেরেছিলাম। অ্যান্ড দ্যাট ইজ ওয়ার দ্য গ্লোবাল বেঞ্চমার্ক ইজ। অ্যান্ড এটা যখন আমার ফ্যাকাল্টি আমাকে ইন্সপায়ার করেছে, তখন আমি আমাদের ইন্টার্নশিপ যেই সেমেস্টার ছিল, তখন আমি দেশে অ্যাপ্লাই না করে আমি অ্যাটলিস্ট 120টা কোম্পানি গ্লোবালি অ্যাপ্লাই করেছিলাম আমার পোর্টফোলিও পাঠিয়ে। 60টার মতন আপনার জাপানে, 60টার মতন আপনার ইউরোপে। হ্যাঁ, এবং আমি তখন স্বপ্ন দেখতে সাহস করেছি, এই সাহসটাতে আমি ফেল করতে পারতাম, মেবি সবগুলোতে রিজেক্টেড হতে পারতো, রাইট? বাট আমি 5টাতে অ্যাকসেপ্টেড হয়েছে, এবং তখনই আমাকে যেই পরিমাণ টাকা পে করা হয়েছে টু টেক আ সার্টেন স্কলারশিপ এন্ড ওই 3 মাসের ইন্টার্নশিপটা নরওয়েতে করার জন্য, তখনই আমি এই আর্কিটেকচারের এই ব্যাপারগুলো নিয়ে পড়ালেখা করতে পেরেছি। সো আমার তখন বাসা থেকে আলহামদুলিল্লাহ কোনো কিছু নেওয়া লাগে নেই, এবং ওই 2018-এর পর থেকে আজ পর্যন্ত আমি বাসা থেকে একটা টাকাও আমার নিতে হয়নি। ইনফ্যাক্ট আমার আব্বা হ্যাজ বিন এক্সট্রিমলি সিক ফর দ্য পাস্ট 5 to 6 years, সে পাস্ট অ্যাওয়ে ডিসেম্বরে, উইচ ইজ ওয়াই আমি দেশে আসছি। আমি উল্টা আমার আব্বার জন্য গত 2-3 বছর পড়তে পেরেছি, বিকজ আমি আমার যে পড়ালেখা, যে নলেজ, যে কাজগুলো আছে সেগুলোকে রাইট ভাবে স্ট্র্যাটেজিক্যালি প্লেস করে রোল করতে পেরেছি। এবং আমার আব্বাই আমাকে একদম বাচ্চাকাল থেকে ইন্সপায়ার করতো যে হ্যাঁ, তুমি আর্কিটেক্ট হয়ে ফাইন্যান্স নিয়ে চিন্তা করতে পারো, কারণ এগুলো ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ড ভিউতে ইম্পর্টেন্ট। প্যারালাল প্রফেশন নিয়ে তুমি চিন্তা করতেই পারো, তুমি ব্যবসা নিয়ে চিন্তা করতে পারো, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আর্কিটেক্ট হও। কারণ আমার আব্বা নিজেই হেড অফ ফাইন্যান্স ছিলেন, ডেপুটি ডিরেক্টর ছিলেন কোডেকে, ওয়েল গ্রুপে ছিলেন, এবং সে এক্সট্রিমলি ট্যালেন্টেড একজন সিএফএ পার্সন ছিল। অ্যান্ড হি স্টিল হ্যাড রিয়েল এস্টেটের ব্যবসা, হ্যাঁ, সেগুলো করার চেষ্টা করেছে, সে হোটেল ব্যবসাতেও ঢুকেছিল। সো হি রিয়েলি ইন্সপায়ার্ড মি। এন্ড সে অনেক ফেল করেছে, সে অনেক কিছুতে ফেল করেছে, তার হেলথ তো অ্যাকচুয়ালি ওয়াজ নট ফেভারেবল একটা সময়ের পরে। সো আমি অনেক কিছু শিখেছি, এবং সেটাকে আমি শেয়ারও করছি, যেমন আপনারা ইজ আ মিডিয়াম অফ শেয়ারিং। আমার আরো অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আমি শেয়ার করি অথবা করে থাকি। সো ডে ওয়ান থেকে নিজেকে আসলে ওভাবে চিন্তা করতে হবে। সো আমি ডিফারেন্ট প্রোগ্রামস করেছি, আমি ব্র্যাকে থাকা সত্ত্বেও আমি বার্ট কলেজের কিছু কোর্সের প্রোগ্রাম করেছি, আমি শিখেছি, মানে শিখার কোনো শেষ নাই। সো এই গ্লোবাল বেঞ্চমার্কটা ক্রিয়েট করা, আজকে আমি ভিসি নিয়ে এত কথা বলতে পারছি বিকজ আমি ভিসি প্যাক্ট একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছি রাইট নাও। আই নো দ্য ইনস এন্ড আউট অফ অ্যান্টলার, আই নো ওরা কি ধরনের ভ্যালুয়েশন নিয়ে কাজ করে, আই নো ওদের টার্ম শিট কি, আই নো ওরা 22% কত টাকা দিবে না দিবে। তাই আজকে আমি এসে কথা বলছি। 6 মাস আগে 6 মাস আগে, 1 বছর আগে যদি আপনি আমাকে সেটা বলতে বলতেন, আই উড বি লাইক নো, আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট, কাজ আমি মেবি জানি না। ক্রস বর্ডার নেটওয়ার্ক, এই নেটওয়ার্কিং যে কত পাওয়ারফুল সেটা প্রবাবলি আই থিঙ্ক লিঙ্কডইনে এখন আপনারা অনেকেই বুঝে গিয়েছেন। আমার লিঙ্কডইনের যেই এফর্টটা আমি দিয়েছি গুছানোর জন্য, সেটা হ্যাজ হেল্প মি টু ক্রিয়েট অল দিস গ্লোবাল নেটওয়ার্কিং অপরচুনিটি। সো আই এম পার্ট অফ ডিফারেন্ট এশিয়া স্টার্টআপ নেটওয়ার্ক, ওমেন ইন টেক, তারপর হচ্ছে আপনার এই যে জিএসবির যে এন্টারপ্রেনার ফেলোশিপটা আছে, ওখানে গ্লোবাল ইউনুসন ইউথ ফেলোশিপটা আছে। সো অ্যাটলিস্ট আমি বলতে পারবো প্রত্যেকটা দেশে আমার একটা না দুইটা বন্ধু বান্ধব আছে যাদের সাথে গিয়ে আমি ব্যবসা নিয়ে কথা বলে ফার্দার কি করতে হবে না করতে হবে এটা exists. And you also can leverage it while being part of, say, Accelerating Bangladesh as well, or other যেসব প্রোগ্রামে আপনারা পার্ট অফ, বিকজ ওরা ডিফারেন্ট প্রোগ্রামের সাথে ইনকর্পোরেটেড। ইউনিসেফ এর ইনভেস্টার ভেঞ্চার্স একটা প্রোগ্রাম আছে যেখানে আই ওয়াজ আ জাজ অ্যাজ ওয়েল, অ্যান্ড আই গট টু ওয়ার্ক উইথ এনজিও পিপল যারা ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করে, which was something new for me. আশোকা একটা প্ল্যাটফর্ম আছে সোশ্যাল এন্টারপ্রেনারশিপের, ডক্টর ইউনুস আশোকা ফেলো, স্যার ফাজলা হাসান আবেদও আশোকা ফেলো। আশোকা ফেলো সোশ্যাল বিজনেস নিয়ে এত ডিপলি কাজ করেছে যে ওরা কিভাবে ওটাকে নিজেরা এনজিও হিসাবে অপারেট করে, বাট অন্যদেরকে এম্পাওয়ার করে টু হ্যাভ দেয়ার ওন বিজনেস। আপনি 15 বছরের একটা বাচ্চা হন অথবা 35 ইয়ারের একজন অ্যাডাল্টও যদি হন আর কি। এবং স্ট্রাকচার্ড মডেলস, স্ট্রাকচার্ড মডেলস ওয়ার্ডটা আসলে হচ্ছে যে বিজনেস মডেল খুব রোবাস্ট হওয়া জরুরি। আমি যখন ভরসা ক্রিয়েট করেছি, আমি একটা এমন বিজনেস মডেল ক্র্যাক করতে পেরেছি, লাইক আই সেড, ওটা পেরুর মতন অথবা মেক্সিকোর মতন স্লাম এরিয়াতে দে ওয়ান্টেড টু রোল আউট। হ্যাঁ,
বাট আমি তো এখানে করাইল নিয়ে কাজ করতেছিলাম, সো সে করাইল টু পেরু ইজ আ মানে অনেকে এটা কানেক্ট নাও করতে পারে, বাট বিকজ বিজনেস মডেলে এই কাজগুলো করার সুযোগ আছে, এটা আপনার একটা বোরিং ইআরপি সলিউশন হোক অথবা এক্সাইটিং ইবিও যদি হয়ে থাকে আর কি, ইটস ভেরি মাচ ডুয়েবল। আমি এই দুটা কথাই বলছি বিকজ কারেন্টলি ইন দ্য রুম দেয়ার ইজ অনলি দিস টু কাইন্ড অফ পিপল, বাট দিস ইজ দ্য রিয়ালিটি আর কি। মানে আপনার যদি একটা ভালো বিজনেস মডেল থাকে, আপনি যদি টাকা বানানোর ওয়েটা বের করতে পারেন, এটা এখানে বসে হোক অন্য জায়গায় বসে হোক, ইটস ভেরি মাচ ডুয়েবল। Y Combinator companies, Dubai companies, textiles companies with job offers, and you wouldn't believe the amount of money they would want to offer to place me in a job, যেটা প্রবাবলি আমি কোনোদিনও সাহসও করি নাই লিঙ্কডইনে গিয়ে যে অ্যাপ্লাই ফর জব করব। তো যেহেতু someone like me could do it, I believe আপনাদের এখানে সবাইও is capable of doing that. We 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 are our first barrier আর কি। হ্যাঁ, সো থিঙ্ক করাটা গ্লোবালি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, হ্যাভিং দ্য ফাউন্ডার মাইন্ডসেট। আমার অনেক আমি আসলে অত বই পড়ি না, বিং ভেরি অনেস্ট, বাট আমি প্রচুর রিসার্চ পেপার পড়ি এবং আমার প্রচুর রিসার্চ পেপার এবং পাবলিকেশন আছে, আমি লিখতে অনেক পছন্দ করি, এন্ড এটা আমার বাচ্চাকাল থেকেই স্বভাব আর কি। সো আমি আপনাদেরকে এই জন্যই দেখাচ্ছি যে লিখার পাওয়ারটা অথবা কনভারসেশন পাওয়ারটা অথবা কমিউনিকেশন অ্যাজ আ ফর্ম অফ রাইটিং অর স্পিকিং কত ইম্পর্টেন্ট ভার্বালি। আমার ফার্স্ট স্পিচ ছিল আসলে হার্ভার্ডে when I was in grade 10, আমাদেরকে 10 স্কলারশিপে নিয়ে গিয়েছিল, এন্ড আমি ওই দিন স্টেজে দাঁড়াই কিছু বলতে পারি নাই, আমি ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছে। আমি ওয়াজ রিপ্রেজেন্টিং আফগানিস্তান, এন্ড ওদের যে টেরোরিস্ট অ্যাটাকের অ্যানালাইসিসটা ছিল সেটা আমি খুব সুন্দর করে লিখেছি অ্যাজ আ রেজলিউশন পেপার, বাট আই কুড নেভার সে এন্ড আই ব্ল্যাঙ্কড আউট। ওই সময় আমি চিন্তা করেছি যে আমি এমন একটা জায়গায় ঢুকবো যেখানে আমি নিজেকে চ্যালেঞ্জ করে নিজের যে ফ্লস গুলো আছে সেটার উপর কাজ করতে পারবো। সো আলহামদুলিল্লাহ, ফাস্ট ফরওয়ার্ড অল দিস ইয়ার্স, আমি সেই দিন ইউথ টেক সামিটে 3000 মানুষের সামনে স্টেজে কথা বলতে পেরেছি। সো নাথিং ইজ ইম্পসিবল। লাক প্লেজ আ রোল, বাট ইউ হ্যাভ টু ক্রিয়েট এর অপরচুনিটি টু গেট লাকি। ওই জায়গায় প্লেস করতে হবে। সো আপনাদের কাছে আমার ফাইনাল প্রশ্ন, অথবা আমি আপনাদেরকে ওই থট প্রসেস দিয়ে আই উইল লিভ ইউ গাইজ। আপনারা, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিচ্ছি, আমাকে লিঙ্কডইনেও পাবেন, আই উইল ড্রপ ইট ইন দ্য চ্যাট, যে আপনাদেরকে আপনাদের সলিউশনটা গ্লোবালাইজ করতে কি স্টপ করছে, লাইক হোয়াটস স্টপিং ইউ ফ্রম মেকিং ইউর স্টার্টআপ গ্লোবাল, চিন্তা ভাবনার দিকে ওই ব্যারিয়ারটা যেটা আপনাকে হোল্ড ব্যাক করছে সেটা যদি লিখতেন, প্লাস হচ্ছে সেটাকে কিভাবে আমরা আসলে ট্রাবল শুট করতে পারবো ইন রিয়েল টাইম, সে দ্য রিয়েল অ্যাকশন হোয়াট এভার ইজ হ্যাপেনিং রাইট নাও ফিল্ডে, সেটা অনুযায়ী ফাইন্যান্সিয়াল ফোরকাস্টটা করা, বিকজ উই ডোন্ট ওয়ান্ট টু বি টু অ্যাম্বিশিয়াস, হ্যাঁ, মানে যেটা রিয়েলিস্টিক না। আমি অনেক কোম্পানি দেখি যে রেভিনিউ, ভ্যালুয়েশন মানে কোনো মিল নাই, এবং মার্কেট অ্যানালাইসিস তো আরো কেমন জানি, মানে মার্কেট অ্যানালাইসিস নিয়ে যে অ্যান্টলারে আমাদেরকে কয়বার বসানো হয়েছে, এটা আমি আপনাদের সাথে যদি ওয়ান অন ওয়ান বসি তাহলে আমি ওই জার্নিতে গো থ্রু করাবো। আমার স্কেলারের পিচ ডেকে ওগুলোর প্রপার রিপ্রেজেন্টেশন আছে, আমি আমার পিচ ডেকটাও এখন একটু দেখাবো ইন 3 minutes or 5 minutes. So yeah, এটাই আর কি। So we have a very massive potential to disrupt the global market, and we can start over here. So good luck to everyone. দারিম আপু, আপনার এখানে যে নাবিলা আশরাফ উনি একটা মেসেজ করেছেন। Oh, she's actually my friend, and I never thought she's gonna join here. Okay. Yeah. Hi Nabila, are you here in the call? Hi. Yes. I hope you can hear me. Yes. Your journey has been really inspiring, and I was, as I wrote in the chat, I do have some idea about your background, and because coming from that background and given the fact that you've started something at this scale is something that truly inspires me. I know like everyone in this call have some sort of startup, but at this point I don't, and I think my biggest barrier is sometimes you do have the idea, but you don't know where to start from and where exactly like to pitch your idea and start pitch to the investors. So if you could shed some light on this matter, it would be great. Okay, great. Nabila, so just a bit of background for everyone. Nabila and I, we shared the same university, and alhamdulillah, she's doing great in Australia right now, and I love seeing her stories, and mashallah. I'm really happy for you, Nabila. But being directly to the point, so আমি একটা concept বলেছিলাম একটু আগে about human centric design, right? So say ideation থেকে কিভাবে prototyping করতে হয়, that itself is a workshop that I take.
You might have multiple ideas which comes from a certain set of problems that you want to solve. So একটা startup এবং একটা SME এর মধ্যে first difference-টাই হচ্ছে যে startup wants to solve problems. হ্যাঁ, and SMEs হচ্ছে তুমি একটা ব্যবসা করতে চাচ্ছ যেটা দিয়ে তুমি কোনো একটা certain problem solve নাও করতে পারো. So entrepreneurs আর traditional ব্যবসায়ীদের মধ্যে এটা is a big differentiating factors. For example, আমি যদি simply বলি আমাদের দেশের মধ্যে অনেকেই বুটিক নিয়ে কাপড় নিয়ে কাজ করছে, but you would see some of them working on sustainable fashion, যে recycling material নিয়ে they're making certain type of cloth, or ওদের cloth making এ carbon emission এর কিছু tracking আছে যেটা is playing a part with say ESG impact analysis at the end of the day. So তুমি কোন টাইপের কাজে আগাতে চাও অথবা কোন টাইপের ফিল্ডে আগাতে চাও, that's a certain mindset first. Say you want to become a startup founder and you want to solve a problem. Now, do you want to solve a problem which say starts from Bangladesh or starts from say Australia, since you know you're residing over there right now? Either way, each set of problems at a Venn diagram will overlap, which can be solved globally at different time in different demographic. So we set of ideas gulo niye kibhabe ashole you can move into selecting one idea and then working on a certain type of MVP, and later on ওই প্রোটোটাইপটাকে ইটারেট করা যে হ্যাঁ এই এমভিপি অথবা এই সলিউশন কাজ না করলে আরো 10টা সলিউশন কেমনে কাজ করবে, কাস্টমার জার্নি ম্যাপিংটা করা ওভার আ সার্টেন পিরিয়ড অফ টাইম, সেটাকে আমি হিউম্যান সেন্ট্রিক ডিজাইন প্রসেস অথবা ডিজাইন থিঙ্কিং মাস্টার ক্লাস 1-on-1 করি। সো আই হ্যাভ দ্যাট, সো মেবি ওটা নিয়ে আমি তোমার সাথে একটা 1-1.5 ঘন্টা সেশনে বসতে পারি টু হেল্প ইউ স্টার্ট অর কিক স্টার্ট দ্যাট জার্নি আর কি। দ্যাটস দেয়ার, এন্ড অন্যরা যাদের ওটা দরকার সেটাও আই ক্যান প্রোভাইড, মানে that's there. Could I answer your queries, Nabila? Yes, thanks. Thanks, Zareen. I think that would be great, like if we can have, because individually we may have a lot of questions like, which is very personal. And I think a one-on-one session can actually help clarify all of those questions better. Thanks. Great. Thank you, Nabila, for joining as well. No worries. Okay, so আমি just আমার WhatsApp-টা drop করছি, maybe we can get in touch over there, all of us. And অন্যদের কারো কি কোনো প্রশ্ন আছে? তাহলে আমি জাস্ট আমার স্কেলারের পিচ ডেকটা একটু একবার দেখাই দিতাম আপনাদেরকে অন হাই লেভেল, সো দ্যাট ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড আমি কোন অ্যাঙ্গেল থেকে যে এতগুলো কথা বললাম ওগুলো কিভাবে আসলে কাজ করছে আর কি। So should I, Banjir bhai, is there any other question? না আপু, আমার মনে হচ্ছে না কোন কারো প্রশ্ন আছে, আপনি ক্যারি অন প্লিজ। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি তাহলে একটু স্কেলার পিচটা একটা দেখাই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমি যে কোর্সের কথাটা এখন বলেছি ওটা আমি অরেঞ্জ কর্নারের কোহর্টেও নিয়েছি, হুয়াওই ওমেন ইন টেক প্রোগ্রামেও নিই, অ্যান্ড নেদারল্যান্ডস এমবেসির আরেকটা প্রোগ্রাম ছিল ক্লাইমেট টেকের, ওটার সাথে নিই। But other than that, Tufts University আমার এই কোর্সটাকে 7 উইকের একটা কোর্স হিসাবে নিয়েছে আর কি, like they have taken it under their Bethel Institute. So আমার ওই কোর্সের রেজিস্ট্রেশনটা জাস্ট ওপেন আপ, তো আমি এখানে ওইটার লিঙ্কটাও দিয়ে দিতে পারি, আপনারা দেখতে পারেন। সেখানে আসলে আপনি এজ আ পার্সন আপনার ইকিগাইটা নিয়ে আমরা কাজ করব, আর কি ধরনের ব্যবসা আপনার শুরু করা উচিত না উচিত সেটা নিয়ে। লাস্ট কোহোর্টে আই হ্যাড 40 স্টুডেন্টস ওই ক্লাসে, এই কোহোর্টে আপাতত আই থিঙ্ক 15-20 অফ দেম সাইন্ড আপ আর কি। সো আমি ওটা আপনাদের সাথেও শেয়ার করব এখানে। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমি জাস্ট কুইকলি স্কেলারের এটা আমাদের 10 মিনিটস এর পিচ ছিল, সো আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাবো সো দ্যাট একটা সার্টেন স্ট্যান্ডার্ডের কাজ যেটা আমরা ওখানে করেছি ওটা থেকে একটা আইডিয়া পেতে পারেন। হ্যাঁ, সো আমরা একটা সিনারিও নিয়ে কথা বলছিলাম, যেহেতু we are trying to solve it for states, so তাদের কি ডেটা ড্রিভেন অ্যানালাইসিস আমরা দিয়েছি, and এই ডেটা ড্রিভেন অ্যানালাইসিসে আমাদের ব্যাকগ্রাউন্ড স্টাডিটা আছে যেটা লিটারেচার স্টাডি, যেটা অনলাইনে অ্যাভেলেবল, প্লাস আমাদের সার্ভে করা আছে। হ্যাঁ, আমরা প্রায় 130 জনের উপর সার্ভে করেছিলাম, এন্ড ওখানে আমরা যে প্রবলেম স্টেটমেন্টটা নিয়ে কাজ করেছি সেটা আমরা এভাবে দিয়েছি, দ্যাট টেকনিক্যাল চয়েসের সাথে স্ট্র্যাটেজিক গ্রোথ গোলস গুলো আসলে অ্যালাইন করে না। আমি আসলে কি টেক স্ট্যাক নিয়ে কাজ করবো যখন আমার একটা সার্টেন রেভিনিউ হিট করে সিরিজে অথবা সিড লেভেল অ্যাবাভ বিজনেসে, তো তখন ওই পেইন পয়েন্টস গুলোকে আমরা আরো
ডিপলি প্লেস করেছে, যে সে একটা সিইও অফ সিরিজে অ্যাগ্রিটেক জানে যে ওর অনেক ডেটা কালেক্ট করা লাগবে, বাট ও কি ধরনের অ্যাপ অথবা টেক স্ট্যাক ডিপ্লয় করবে সেটা নিয়ে কিভাবে স্ট্র্যাটেজিক ডিসিশন গুলো রিলেটেড থাকবে, আবার ওটা নিয়ে সে কিভাবে ব্যবসা চালাবে, ইনভেস্টমেন্ট রেজ করে অথবা হোয়াট নট, এগুলোতে সে অনেক পেইন পয়েন্ট ফেস করে। তো ওখানে একটা সময় বেশি লাগার ব্যাপার আছে, কেপিআই টার্গেটস ডিলে হয়, এবং অফকোর্স টেকনিক্যাল ইনসাইটের জন্য হিউজ বার্ন হয়। আমাদের টেকনিক্যাল টিম হায়ার থেকে শুরু করে ইভেন আপনি যদি পেমেন্ট করে করেও ডিফারেন্ট ইয়ে কাজ করতে চান, সফটওয়্যার দিয়ে কাজ করতে চান, ওগুলোতে কিন্তু অনেক টাকা বার্ন হয়। So that's like when we told people to just imagine if you can use a chat GPT, but data to decisions and untapped data potential আপনি হিট করছেন আর কি, মানে discovering information that never existed. So we came up with the intelligent business copilot, যেটা এখন is even much more easier to do because এই পিচটা আমরা বানিয়েছিলাম নভেম্বরে, and ওটার পরে ডিপসিক মানুষ এগুলো সব চলে এসেছে। সো আমরা কিভাবে কি অফার করতে পারছি, তো এটা হচ্ছে আমাদের ফিচার কি অফার করছে, কি ধরনের প্রশ্ন করলে কি ধরনের উত্তরগুলো সিএক্সরা পাবে, সিএক্সও ইনক্লুডিং সিইও, সিএফও, সিও, সিএমও, সিপিও, হুএভার ইজ দেয়ার। হ্যাঁ, তো এটার একটা আমাদের প্রোটোটাইপ ছিল, এগুলো আমরা এখানে দিয়েছি। এবং কেন এই ধরনের প্রবলেম ভেরি মাচ ইম্পর্টেন্ট রাইট নাও, সো আমরা স্পেসিফিক্যালি কনভারসেশনাল এআই এর মার্কেটটা ধরে উই ডাগ দিই। হ্যাঁ, সো উইচ ইজ ওয়াই তখন ওই আইসিপি অ্যানালাইসিস মানে হচ্ছে আমার আইডিয়াল কাস্টমার প্রোফাইল, আইসিপি যেটাকে বলে, সেটা নিয়ে আমরা কাজ করেছি, এন্ড দ্যাট জাস্ট ব্রট আস only 4,000 active startups in Southeast Asia. So you see how focused we are getting, and we are not talking মানে সবার প্রবলেম আমরা সলভ করতে পারবো না। তো তখন it was easier for us to have conversation and get leads and verbal commitments and prospects and কিভাবে আমরা আগাতে চাচ্ছিলাম। হ্যাঁ, দেন এই যে এগুলো তো দেখেছেন কিভাবে রোডম্যাপ প্ল্যান করেছেন, বিজনেস মডেলটা আমরা সিএক্স সুপার সিট করেছি স্ল্যাকে যেভাবে আছে আর কি। হ্যাঁ, সেখানে আমরা যে কাজটা এখানে করেছি, এই যে অ্যানালাইসিসটা, সরি, যেই প্রাইস পয়েন্টটা বসিয়েছে $100, $300, $500, এটার একটা ইনডেপথ অ্যানালাইসিস আছে, দেখবেন যে মোর ইন অ্যাপেন্ডিক্স। সো এটা একটু আমি আপনাদেরকে দেখাতে চাই যে অ্যাজ দ্য কোম্পানি সিওও where the expertise actually lies আর কি। হ্যাঁ, যে এই নাম্বারগুলো লেখার আগে নাম্বারের পিছনে কি থট প্রসেস কাজ করে, এটা একটু আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি। আমার স্ক্রিনটা দেখা গেলে বলেন। এক্সেলটা কি দেখতে পাচ্ছেন? জি আপু, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এখানে দেখবেন একদম স্টার্টআপের নেম, লোকেশন, ওদের কি পেইন পয়েন্ট, স্কেলেবিলিটি ইস্যু কি আছে না আছে, এগুলো একদম এভাবে আমরা স্টাডি করেছি। এবং আমাদের এই যে ফাইন্যান্সিয়ালের আগেও যে দেখেন ইনডেপথ আইসিপির যে অ্যানালাইসিসটা আছে, সেটার সাথে সে বিজনেস মডেল এন্ড রেভিনিউ স্ট্রিমের যে ব্যাপারটা আছে, সেটা কিভাবে আমরা রিলেট করতে পেরেছি। এই যে কত আওয়ার সেভ করব, সেটার সাথে আমার প্রাইসিং কিন্তু রিলেটেড। আবার ভ্যালু প্রপোজিশনটা কি হতে পারে, এবং আমার ইয়ার 1 ইয়ার 2 এর যে এআর গুলো আছে, এআরআর মানে অ্যানুয়াল রিকারিং রেভিনিউ, সেটা আমি আওয়ার সেভড এর সাথে কিভাবে কম্পেয়ার করে তাদের সাথে কমিউনিকেট করতে পারবো, কয়টা সিএক্স ওর সাথে, কয়টা কোম্পানির সাথে, কোন কোন টাইপের কোম্পানির সাথে কাজ করব, সেটার সাথে কিন্তু আমার ফাইন্যান্সিয়াল মডালিটিটাও ইজ রিলেটেড। কারণ আমি আসলে 100 মিলিয়নের ব্যবসা যদি ইয়ার 5 এ আনতে চাই, তাহলে আমি কোন ধরনের ফিচার কোন সময় ডিপ্লয় করলে সে আমাকে এই এক্স গ্রোথটা দিবে ফ্রম ইয়ার টু ইয়ার, অথবা মান্থ টু মান্থ, অথবা কোয়ার্টার টু কোয়ার্টার, সেই থট প্রসেস থেকে কিন্তু আমার বিজনেস মডেলের প্রাইসিংটা আসছে। আমি কিন্তু র্যান্ডমলি আমি একটা এত প্যাকেজের প্রাইসে সেল করে দিব সেটা বসাই দিইনি আর কি। দ্য রিজন ওয়াই আই এম শোয়িং দিস ইজ জাস্ট টু tell you guys that there is a lot to be done in pitch deck, যেটা আমরা ইউজুয়ালি পিচ ডেকে দেখে মনে হতে পারে যে ও এটা খুব ইজি একটা জিনিস, বাট আলটিমেটলি নো। সো এই যে ইনিশিয়াল জিটিএম রেভিনিউ ব্রেকডাউনটা দিয়েছি, অত ডেপথটা দিইনি, ওটা ব্যাক এন্ডে আছে, কোনো ইনভেস্টর জানতে চাইলে আমরা দেখাতে পারি, বাট ইনিশিয়ালটা আমরা এখানে খুব ইজিলি দিয়েছি। মার্কেট অ্যানালাইসিস হ্যাজ বিন ভেরি স্পেসিফিক। এখানে আপনি ট্যাম লিখলে শুধু হবে না, কিসের উপর ট্যাম সেটা নিয়ে আপনার চিন্তা করতে হবে, যে ইনফ্রাস্ট্রাকচার ইনসাইটস এবং কনভারসেশনাল এআই ইজ মাই ট্যাম মার্কেট, যেখানে আসলে গ্রো করছে কত ক্যাগারে সেটাও দিয়ে দেওয়া হয়েছে।
সেটার মধ্যে আমি কাদেরকে টার্গেট করে আগাতে চাচ্ছি আমার এই 5 থেকে 10 বছরের ব্যবসাতে, দ্যাট বিকামস মাই মার্কেট সাইজিং। এন্ড দেন ওখানে আমি কাদেরকে নিয়ে কাজ করবো, সে 1.3% যে মার্কেটটা আমি শেয়ার করতে চাচ্ছি, সে ক্যাপচার করতে চাচ্ছি, সেটাই হচ্ছে আমার 120 মিলিয়নের মার্কেট, which will help me to become a unicorn or a $1 billion company যদি আমরা প্রপারলি এক্সিকিউট করতে পারি what we are promising। সেই ব্যাপারটাও কিন্তু এখানে লেখা আছে। তো আমাদের ফিল্ডটাতে এইগুলো is very much more needed, because if you are not well aware of how your product will turn out to be even in the next month or next year, you cannot just raise investment, then you would be just burning money, and that's something as founders we are not eager to do. So competitive analysis দেখেছেন, that's like my founder John, এবং এটাই। সো অ্যাপেন্ডিক্সে এইসব আছে এবং এগুলো অনেক ডেপথ আছে, ওগুলো মেবি ওয়ান অন ওয়ান আমরা এক সময় বসে আমি আই উইল টাচ বেস। অলরেডি আমি 5 মিনিট এক্সট্রা নিয়েছি, বাট উই আর অন টাইম, সো উই ক্যান প্রবাবলি র‍্যাপ আপ দ্য কল। সো দ্যাটস ইট। এটা আমার স্কেলার এটা, বাট অফকোর্স এসএমই ভরসার যে ব্যাপারটা আছে, সোশ্যাল বিজনেস, সাস্টেনেবিলিটি, ইএসজি রিলেটেড ইম্প্যাক্ট ফান্ডিং এর ব্যাপার, ভিসি রিলেটেড ফান্ডিং এর ব্যাপার, ভেঞ্চার ডেট, যা যা আমি মেনশন করেছি আজকের কলের মধ্যে, অল অফ দোজ ক্যান বি অ্যাক্সেসড আর কি। আজকে এতটুকু পর্যন্তই। আমি একটা শর্ট টাইমের মধ্যে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। থ্যাংক ইউ আপু। আমাদের কাছে আরো একটা মেসেজ আছে আপন সাজিদ অ্যাপিডেক্সি থেকে। প্লিজ আপু, মেসেজটা আপনার জন্য আসবে। থ্যাংক ইউ এন্ড শিওর ইনশাআল্লাহ। সো আই থিংক আর কোনো যদি কিছু না থাকে, বাট I think we can wrap up. কোনো কোশ্চেন কি আছে? আসলে আজকের সেশনটা আসলে আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই জায়গাগুলো নিয়ে অনেকদিন আমি নিজেও স্ট্রাগল করছি। থ্যাংক ইউ আপু, দারুণ একটা সেশন চালানোর জন্য। আর এক্সটেন্ডিং বাংলাদেশের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। Inshallah, we'll be in touch. I'm hoping to be in touch with everyone over here, inshallah. Yeah. আমি একটু ইন্টারাপ্ট করতে চাই আপা। I just wanted to thank you. আমরা অনেকগুলা সেশন এখানে আমরা করছি, প্রায় বেশ কিছু সেশন করেছি। I think for me today's session was the most informative, and I think it was probably the best session we've attended so far. I thank you very much for your patience, your clarity and your vision. আমাদের যার যার ক্ষেত্র আলাদা, যার যার অ্যাপ্রোচ আলাদা, কিন্তু আপনি আপনার নিজের জায়গা থেকেও একটা বেসিক্যালি একটা মাঝ পন্থা বা একটা মিডল গ্রাউন্ড থেকে আসলে যে কোনো জায়গা থেকে এই জিনিসটাকে অ্যাপ্রোচ করে দিয়ে এরকম একটা জায়গা থেকে এক্সপ্লেন করেছেন। সো থ্যাংক ইউ ফর ইউর ভেরি প্রফেশনাল অ্যান্ড মানে ইনসাইট অ্যান্ড ভেরি প্রিসাইজ outlook at a fundraising capital, and thank you so much. I hope I get a chance to meet you someday, and I